তো অ্যাডমিশন প্রোগ্রামের আমাদের লেকচার 1টা হচ্ছে গুণগত রসায়ন, মানে হচ্ছে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। এই আমাদের গুণগত রসায়ন, ঠিক আছে। সেখান থেকে আমি আগে একটু বলি যে এখান থেকে কী টাইপের প্রশ্ন আসতে পারে। তো আসতে পারে যে বিভিন্ন প্রকারের পরমাণু মডেল আছে, আমরা পড়ছি রাদারফোর্ডের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, তারপর হচ্ছে ডাল্টনের পরমাণু মডেল। এই টাইপের বিভিন্ন প্রকারের মডেল আছে, সেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। দেন কোয়ান্টাম সংখ্যা আছে, মানে ইলেকট্রন বিন্যাস যেভাবে আমরা করি, এই কোয়ান্টাম সংখ্যাগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। দেন এখান থেকে আসতে পারে হচ্ছে দ্রাব্যতার গুণফল, ঠিক আছে, এই টপিক্সটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং শনাক্তকরণ আছে, যে সোডিয়াম শনাক্তকরণ, ক্যালসিয়াম শনাক্তকরণ, এগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এছাড়াও এমসিকিউ এর জন্য পুরো চ্যাপ্টারটাই খুব ভালো মতো পড়তে হবে। তাছাড়া আরও কিছু টপিক্স আছে, ঠিক আছে, যেগুলো ইন্টারমিডিয়েটের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, কিন্তু অ্যাডমিশনের জন্য না। কিন্তু থিওরির জন্য সেগুলো আমরা সবই পড়ব, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের যে লেকচার, আমাদের টোটাল কেমিস্ট্রি চ্যাপ্টার আছে হচ্ছে 10টা, কিন্তু আমাদের কিছু বড় বড় চ্যাপ্টার আছে, ওই বড় বড় চ্যাপ্টারগুলো বাদ দিয়ে, ঠিক আছে, আমাদের যে বাকি যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটাই আমরা এক লেকচারে শেষ করব, 2-2.5 ঘন্টার ক্লাস হবে। কিন্তু টোটাল লেকচার প্ল্যানে আমরা পাবো হচ্ছে 14টা কি 16টা ক্লাস থাকবে আমাদের কেমিস্ট্রি, ঠিক আছে। তার মধ্যে আমরা প্রথম লেকচার আজকে শুরু করতেছি। যে টপিক্সটা পড়বো সেই টপিক্সের নাম হচ্ছে মৌলকণিকা। সেই টপিক্সের নাম হচ্ছে মৌলকণিকা। তো আমরা 1 নাম্বার টপিক্সে মৌলকণিকায় আসি। তো মৌলকণিকা আসলে জিনিসটা কি? যে মৌলকণিকা হচ্ছে যে একটা পদার্থকে বা একটা পরমাণুকে তুমি যদি ভাঙো, তাহলে যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাবা তাদেরকে বলা হবে মৌলকণিকা, ঠিক আছে। তাহলে মৌলকণিকা কি? মৌলকণিকা হচ্ছে যে সকল নিরতিশয় ক্ষুদ্র কণা দ্বারা কোনো পরমাণু গঠিত, তাদেরকে বলা হবে মৌলকণিকা, ঠিক আছে। তাহলে আমি কি বলছি? মৌলকণিকা হচ্ছে যে সকল নিরতিশয় ক্ষুদ্র কণিকা দ্বারা পরমাণু গঠিত, তাদেরকে বলা হবে মৌলকণিকা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা মনে রাখবো মৌলকণিকা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে স্থায়ী মৌলকণিকা, একটা হচ্ছে অস্থায়ী মৌলকণিকা, আরেকটা হচ্ছে কম্পোজিট কণিকা। তাহলে মৌলকণিকা হচ্ছে 3 প্রকার। 3 প্রকারের মধ্যে আমরা হচ্ছে পাইছি হচ্ছে কি কি? একটা হচ্ছে স্থায়ী মৌলকণিকা, একটা হচ্ছে অস্থায়ী মৌলকণিকা, একটা হচ্ছে কম্পোজিট কণিকা, ঠিক আছে। তাহলে এখন এগুলোর থেকে কি আসে? তো স্থায়ী মৌলকণিকা কোনটা এটা মনে রাখবো। স্থায়ী মৌলকণিকা হচ্ছে যে সকল মৌলকণিকা পরমাণুতে সব সময়ের জন্য বিদ্যমান থাকবে। যে সকল মৌলকণিকা পরমাণুতে সব সময়ের জন্য বিদ্যমান থাকে তাদেরকে বলা হবে স্থায়ী মৌলকণিকা। তাহলে কোন মৌলকণিকাগুলো পরমাণুতে সর্বত্র বিদ্যমান থাকে? সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে আমার ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউটন, ঠিক আছে। এই 3টা কণিকা হচ্ছে পরমাণুতে সব সময় বিদ্যমান থাকে। তাহলে যে সকল মৌলকণিকা পরমাণুতে সব সময়ের জন্য বিদ্যমান থাকবে তাদেরকে আমরা বলবো হচ্ছে স্থায়ী মৌলকণিকা। তাহলে স্থায়ী মৌলকণিকা কোনগুলো? একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, আর একটা হচ্ছে নিউটন, ঠিক আছে। আচ্ছা, এখন আসি অস্থায়ী মৌলকণিকা। অস্থায়ী মৌলকণিকাগুলো কোনগুলো? অস্থায়ী হচ্ছে যে সকল মৌলকণিকা পরমাণুতে খুব কম সময়ের জন্য থাকবে। খুব কম সময়ের জন্য যারা থাকে তাদেরকে বলবো আমরা অস্থায়ী মৌলকণিকা, ঠিক আছে। এখন পরীক্ষায় এমসিকিউ এর জন্য এই প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট, যে নিচের কোনটি অস্থায়ী মৌলকণিকা। তাহলে অবশ্যই আমার এই অস্থায়ী মৌলকণিকার উদাহরণগুলো মুখস্থ করতে হবে। তাহলে আমরা যদি অস্থায়ী মৌলকণিকার উদাহরণগুলো মনে রাখি, তাহলে কি কি? তো মনে রাখবা অস্থায়ী মৌলকণিকার উদাহরণ একটু লিখে নিও সবাই, যে অস্থায়ী মৌলকণিকার উদাহরণ কি কি হতে পারে। হতে পারে 1 নাম্বার হচ্ছে মেসন, হতে পারে পাই মেসন, হতে পারে পজিট্রন, হতে পারে গ্র্যাভিট্রন, ঠিক আছে, হতে পারে নিউট্রিনো, আর একটা হতে পারে অ্যান্টি নিউট্রিনো। আচ্ছা, তাহলে অস্থায়ী মৌলকণিকাগুলো কোনগুলো উদাহরণ পাইছি? যে যারা হচ্ছে অস্থায়ী মৌলকণিকা
তাদের উদাহরণগুলো আমরা পড়তেছি। তাহলে অস্থায়ী মূল কণিকাগুলো কোনগুলো ছিল, যেগুলো পরমাণুতে খুব কম সময়ের জন্য থাকবে। তাহলে কি কি আমরা দুইটা করে মুখস্থ রাখবো। একটা হচ্ছে মেসন, মেসনের সাথে মিল রেখে আমরা মনে রাখবো পাই মেসন। একটা হচ্ছে পজিট্রন, একটা হচ্ছে গ্র্যাভিট্রন, পজিট্রন গ্র্যাভিট্রন। আরেকটা মনে রাখবো নিউট্রিনো, আরেকটা মনে রাখবো অ্যান্টি নিউট্রিনো। তাহলে এই 6টার মধ্যেই আমাদের উদাহরণগুলো কমন পড়ে যাবে। তাহলে পরীক্ষা আসবে নিচের কোনটি অস্থায়ী মূল কণিকা। ঠিক আছে, তাহলে মনে রাখবা অস্থায়ী মূল কণিকা প্রায় আছে হচ্ছে প্রায় 200টি, প্রায় 200টি। তার মধ্যে আমি কয়েকটার উদাহরণ মনে রাখলাম। ঠিক আছে, তাহলে স্থায়ী মূল কণিকা কোনগুলা? স্থায়ী মূল কণিকা হচ্ছে যেগুলো পরমাণুতে সব সময়ের জন্য বিদ্যমান থাকে, তারা হচ্ছে স্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকার উদাহরণ হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ঠিক আছে, ঠিক একইভাবে অস্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা কোনগুলো? যেগুলো পরমাণুতে খুব কম সময়ের জন্য থাকবে, তারা হচ্ছে অস্থায়ী মূল কণিকা। তারপরে আসি, তাহলে অস্থায়ী মূল কণিকার উদাহরণগুলো মনে রাখছি মেসন, পাইমেসন, পজিট্রন, গ্র্যাভিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। ঠিক আছে, এবং এই অস্থায়ী মূল কণিকার কতগুলো আছে? প্রায় 200টা আছে। ঠিক আছে, আচ্ছা এখন আসি কম্পোজিট কণিকা। তো কম্পোজিট কোনগুলা? কম্পোজিট হচ্ছে যেগুলা পরমাণুতে স্থায়ী এবং অস্থায়ীর সমন্বয়ে গঠিত হবে। মানে কম্পোজিট মানে হচ্ছে স্থায়ী এবং অস্থায়ী সমন্বয়ে গঠিত হয়, তাদেরকে বলা হবে কম্পোজিট মূল কণিকা। তাহলে কম্পোজিট কোনগুলো হইতে পারে? মনে রাখবা ডিউটেরন কণা, ডিউটেরন কণা হতে পারে আলফা কণা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা মূল কণিকা পড়লাম। মূল কণিকা কি ছিল? যে সকল মানে পদার্থ দ্বারা পরমাণু গঠিত, মানে যে সকল ক্ষুদ্র কণিকা দ্বারা পরমাণু গঠিত, তাদেরকে বলা হয় মূল কণিকা। ঠিক আছে, তাহলে মূল কণিকা কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে স্থায়ী, অস্থায়ী, কম্পোজিট। স্থায়ী কোনগুলা? যেগুলো হচ্ছে পরমাণুতে সব সময়ের জন্য থাকবে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। অস্থায়ী কোনগুলো? যেগুলো খুব কম সময়ের জন্য থাকে, সংখ্যা আছে প্রায় 200টি, তার মধ্যে আমরা উদাহরণ 6টা মুখস্থ করছি। আর কম্পোজিট কোনটা? কম্পোজিট হচ্ছে স্থায়ী এবং অস্থায়ী সমন্বয়ে যারা গঠিত হবে, তাদেরকে হচ্ছে কম্পোজিট কণিকা বলে। ঠিক আছে, কম্পোজিটের উদাহরণ পাইছি আমরা হচ্ছে ডিউটেরন কণা, আরেকটা হচ্ছে আলফা কণা। ঠিক আছে, আচ্ছা তো এই টপিকস আমরা সবাই বুঝছি, খাতায় তুলে নিছো সবাই? তোলা হয়েছে? আচ্ছা এখন আসি আমরা নেক্সট টপিক্সে যাচ্ছি। তাহলে আমাদের স্থায়ী মূল কণিকা হয়েছে, বা এখন এই যে স্থায়ী মূল কণিকা আমরা পেলাম, যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই স্থায়ী মূল কণিকাগুলোকে আমি হচ্ছে ব্যাখ্যা করতেছি। তো এটা আমরা 9-10 থেকে পড়ি যে স্থায়ী মূল কণিকা কোনগুলা? যে ইলেকট্রন, প্রোটন, আরেকটা হচ্ছে নিউট্রন। তাহলে কে কত সালে আবিষ্কার করছে সেটা তোমরা বইয়ে পাবা, সেটা মুখস্থ করে নিও। এবং এর চার্জ এবং ভর গণনা আছে। তো আশা করি এই টপিক্সটা পারো সবাই, যে ইলেকট্রনের ভর এবং চার্জ গণনা, ভর এবং চার্জ গণনা, এটা তো পারি নাকি? পারি না সবাই? পারি তো? আচ্ছা তাহলে এটাও আমি আর পড়াবো না, যে ইলেকট্রনের ভর এবং চার্জ গণনা, এটা সবাই পারি। ইলেকট্রনের ভর এবং চার্জটা মুখস্থ রেখো, আমাদের অঙ্ক করতে লাগবে। যে আমরা জানি ইলেকট্রনের চার্জ, মনে রাখবা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম। ঠিক আছে, আর ভর হচ্ছে মনে রাখবা 9.1 × 10⁻⁻28 গ্রাম, অথবা 9.1 × 10⁻31 কেজি। ঠিক আছে, এই ভর এবং চার্জ। এবং এখানে আরেকটা কোশ্চেন আছে, যে একটি হাইড্রোজেন পরমাণুর ভর একটি হিলিয়াম পরমাণুর ভরের, ঠিক আছে, একটি হিলিয়াম পরমাণুর ভরের একটা কোশ্চেন আছে 1/1836 গুণ। এই এমসিকিউটা মনে রেখো, 1/1836 গুণ। ঠিক আছে, এবং এর একটা চার্জ আছে, মানে এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের একটা চার্ট আছে তোমার বইয়ে। সেই চার্টটাতে ভর, আপেক্ষিক ভর, চার্জ কি দ্বারা প্রকাশ করি সেগুলো লেখা আছে। এই চার্টটা আপনারা একটু পড়বেন। ঠিক আছে, বুঝাইতে পারছি? আচ্ছা তো এখন আসি আমাদের নেক্সট টপিক্সে। আমাদের নেক্সট টপিক্স হচ্ছে বিভিন্ন প্রকার পরমাণুর মডেল আছে, বিভিন্ন প্রকার পরমাণুর মডেল আছে। তো পরমাণুর মডেল কি কি হতে পারে এটা একটু মনে রেখো। তো মনে রাখবা আমাদের মোট পরমাণুর মডেল আছে হচ্ছে 5টা। ঠিক আছে, একটা হচ্ছে
ডাল্টনের পরমাণু মডেল, একটা হচ্ছে ডাল্টনের পরমাণু মডেল, একটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, একটা হচ্ছে বোর পরমাণু মডেল, একটা হচ্ছে থমসনের পরমাণু মডেল। থমসনের পরমাণু মডেলকেই বলা হয় কিশমিশ বা পুডিং পরমাণু মডেল। এমন রেখো, আমরা ফিজিক্সে সেকেন্ড পেপারের 9 চ্যাপ্টারে পড়ি, দেওয়া আছে, তো এটা একটু পড়ি, এটা কেমিস্ট্রি বইয়ে দেওয়া নাই। তো থমসনের পরমাণু মডেল এটা পারি সবাই। আর 5 নাম্বারটা হচ্ছে বোর সোমারফিল্ড, বোর সোমারফিল্ড তরঙ্গ বলবিদ্যা পরমাণু মডেল। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের পরমাণু মডেল কয়টা আছে? তাহলে মোট 5টা পরমাণু মডেল আছে। তাহলে কি কি? ডাল্টনের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, থমসনের পরমাণু মডেল, আর বোর সোমারফিল্ড তরঙ্গ পরমাণু মডেল বা তরঙ্গ বলবিদ্যা পরমাণু মডেল। তো আমরা এই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই 3টা আমরা কেমিস্ট্রিতে পড়ব, এই চ্যাপ্টারে পড়ব। 4 নাম্বারটা পড়ব হচ্ছে ফিজিক্সে, আর 5 নাম্বারটা যেটা আছে সেটা আমাদের সিলেবাসে নাই, এটা আমরা ভার্সিটি লেভেলে যেয়ে পড়ব। ঠিক আছে, তো মোটামুটি যেহেতু কেমিস্ট্রি, তাহলে এই 3টা পড়লেই আমার আপাতত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করি যে 3 জন বিজ্ঞানীর নাম পাইছি, 3 জন পরমাণু মডেল দিছে, 3টি পরমাণু মডেল দিছে, তাহলে ডাল্টন, তাই না? তো মনে রাখবেন যে এমসিকিউ এর জন্য বিজ্ঞানী ডাল্টনের যে কোনো প্রশ্ন আসুক না কেন, ডাল্টন সম্পর্কে 2টা কথা, যে এই ডাল্টন পৃথিবীতে যা কিছু করছে পরীক্ষায় আসার মতো তা হচ্ছে 1803 সালে। ঠিক আছে, তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন করা হয় ডাল্টনের পরমাণু মডেল কত সালে প্রতিষ্ঠিত হয়, তাহলে অ্যান্সার হবে 1803 সালে। ঠিক আছে, আচ্ছা, এর জন্য এটাই যেহেতু প্রথম পরমাণু মডেল, এর জন্য ডাল্টনকে বলা হয় আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক, রসায়ন বিজ্ঞানের জনক। তাহলে পরীক্ষায় যদি আসে আধুনিক রসায়ন বিজ্ঞানের জনককে, তাহলে বিজ্ঞানী জন ডাল্টন। ঠিক আছে, এবং ডাল্টনের পরমাণু মডেল কত সালে প্রতিষ্ঠিত হয়? 1803 সালে। ঠিক আছে, আচ্ছা, রাদারফোর্ড নিয়ে 2টা কথা। রাদারফোর্ড পৃথিবীতে যা কিছু করছে সেটা হচ্ছে 1911 সালে। রাদারফোর্ডের আমাদের সিলেবাসে 2টা জিনিস আছে পরীক্ষায়, এক হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল আছে, আরেকটা আছে হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা আছে। এবং এই 2টাই যেহেতু রাদারফোর্ডের যাবতীয় যা কিছু থাকবে সব 1911, তাহলে রাদারফোর্ড সম্পর্কিত যে কোনো প্রশ্নের এমসিকিউ এর জন্য অ্যান্সার কত হবে? 1911 সালে। তাহলে আমি যদি প্রশ্ন করি যে রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা কত সালে প্রতিষ্ঠিত হয়, তাহলে 1911 সালে। আবার আমি যদি প্রশ্ন করি রাদারফোর্ডের পরমাণু মডেল কত সালে প্রতিষ্ঠিত হয়, 1911 সালে। আচ্ছা, দেন আসি বোর। তো এই যে নিলস বোর বা বোর পৃথিবীতে যা কিছু করছে সব হচ্ছে 1913 সালে। ঠিক আছে, তাহলে জন ডাল্টন পৃথিবীতে যা কিছু করছে সব 1803 সালে, রাদারফোর্ড পৃথিবীতে যা কিছু করছে 1911 সালে, আর বোর পৃথিবীতে যা কিছু করছে 1913 সালে। তাহলে আমি যদি পরীক্ষায় প্রশ্ন করি বোর পরমাণু মডেল কত সালে প্রতিষ্ঠিত হয়, তাহলে হবে 1913 সালে। বুঝাইতে পারছি? আচ্ছা, এই বোর সম্পর্কিত আরেকটা প্রশ্ন আসতে পারে যে পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা, যেমন আমরা পর্যায় সারণীতে যে পারমাণবিক সংখ্যা পড়ি, যে পারমাণবিক সংখ্যা কত সালে বিজ্ঞানী নিলস বোর আবিষ্কার করেন, তাহলে অ্যান্সার হবে 1913 সালে। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন তাহলে এই 5টা সবার লেখা হয়েছে, একটু লেখে নেওয়া কষ্ট করে সবাই। তাহলে এখন আমরা প্রত্যেকটা পরমাণু মডেল আমরা বর্ণনা করি। ঠিক আছে, আচ্ছা, তাহলে ফার্স্টে আসি ডাল্টনের পরমাণু মডেল। বিজ্ঞানী ডাল্টনের পরমাণু মডেল। তো মনে রাখবেন ডাল্টনের পরমাণু মডেল, তাহলে বিজ্ঞানী কোন বিজ্ঞানী দিচ্ছে? বিজ্ঞানী জন ডাল্টন।
ঠিক আছে। তো ডাল্টনের পরমাণু মডেলটা আমাদের বইয়ে নাই, কিন্তু আমাদের এটা পড়তে হবে, অনেক সময় এমসিকিউ আসতে পারে। তো আসি ডাল্টনের পরমাণু মডেল। আচ্ছা, তো ডাল্টনের পরমাণু মডেলের 1 নম্বর স্বীকার্য হচ্ছে, তো মনে রাখবেন ডাল্টনের পরমাণু মডেলের স্বীকার্য হচ্ছে 6টি। ডাল্টনের পরমাণু মডেলের স্বীকার্য কয়টি পাইছি? 6টি। কে কি একটা একটা করে ব্যাখ্যা করি, একটু ভালো মতো মনে রাখেন যে ডাল্টনের পরমাণু মডেলে সর্বপ্রথম যে কথাটা বলা আছে, যে বলছে প্রত্যেক পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। ঠিক আছে, মানে প্রত্যেক পরমাণু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলো পরমাণু হতে পারে, আবার অণু হইতে পারে। ঠিক আছে, সাধারণত পরমাণুই হয়। তাহলে প্রত্যেক পদার্থই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এটা হচ্ছে ডাল্টনের পরমাণু মডেলের 1 নম্বর স্বীকার্য। ঠিক আছে। 2 নম্বর বলছে যে একই পরমাণুর ধর্ম, মানে একই মৌলের পরমাণুসমূহের ধর্ম এবং ভর হচ্ছে অভিন্ন। মানে একই মৌলের পরমাণুসমূহের বা একই যৌগের পরমাণুসমূহের, বা একই মৌল হইতে পারে, সমস্যা নেই, মৌলের পরমাণুসমূহের ধর্ম এবং ভর অভিন্ন, মানে সেম। কিভাবে একটু খেয়াল করি, যে মনে করো আমি একটা মৌল চিন্তা করলাম, একটা মৌল নেই, যে একটা মৌল নিলাম হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এই হাইড্রোজেনকে যদি ভাঙি তাহলে আমি কি কি পাবো? হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন, তাই তো পাবো, তাই পাবো না? আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো যে এই হাইড্রোজেনের ধর্ম যা হবে, এই হাইড্রোজেনের ধর্মটাও কি তাই হবে না? তাই তো। তাহলে একই মৌলের বা একই যৌগের, যেহেতু একই মৌলের, তাহলে একই মৌলের পরমাণুসমূহের ধর্ম এবং ভর কি হচ্ছে? একই হচ্ছে। তাহলে একই মৌলের পরমাণুসমূহের ধর্ম এবং ভর হচ্ছে অভিন্ন। কিন্তু আমি যদি ভিন্ন ভিন্ন যৌগ চিন্তা, ভিন্ন ভিন্ন মৌল চিন্তা করি, সাপোজ আমি উদাহরণ লিখলাম HCl, আমি উদাহরণ লিখলাম HCl, এটা কি ভিন্ন ভিন্ন যৌগ আছে না, মানে ভিন্ন ভিন্ন মৌল আছে। কারণ আমি এই HClকে ভাঙলে কি কি পাবো? হাইড্রোজেন পাবো আর হচ্ছে ক্লোরিন পাবো। তাহলে এই যে ভিন্ন ভিন্ন যৌগের, তাহলে ভিন্ন যৌগের ক্ষেত্রে তাদের ধর্ম এবং ভরটা কি হবে? অবশ্যই কি বিভিন্ন হবে, তাই তো। কারণ কি, দেখো এই হাইড্রোজেনের ধর্ম এবং ভর যা হবে, এই ক্লোরিনের ধর্ম এবং ভর কি তাই হবে? আলাদা হবে না? তাহলে ভিন্ন ভিন্ন যৌগের ক্ষেত্রে বা ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে পরমাণুসমূহের ধর্ম এবং ভর হচ্ছে বিভিন্ন, কিন্তু একই মৌলের ক্ষেত্রে ধর্ম এবং ভর হচ্ছে একই থাকবে, একই। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এটা গেল 3 নাম্বার। তাহলে 3 নাম্বার বুঝতে পারছি সবাই? আচ্ছা, এখন আসি 4 নাম্বারে। মনে করো আমি একটা বিক্রিয়া লিখলাম যে হাইড্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করলো পানি। তাহলে এই যে বিক্রিয়া করছে, তাহলে বিক্রিয়ায় অংশগ্রহণ করছে কারা? অবশ্যই কি পরমাণুসমূহ। তাহলে আমাকে যদি প্রশ্ন করে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কারা, তাহলে হচ্ছে পরমাণুসমূহ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে এই যে 2 বা ততোধিক পদার্থ বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, তাহলে এই হাইড্রোজেন এবং এই অক্সিজেন, এই দুইটা একত্রিত হয়ে একটা কি নতুন যৌগ তৈরি করছে না, তাই তো। তাহলে পরমাণুসমূহ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট। এবং 2 বা ততোধিক পদার্থের সমন্বয়ে একটা নতুন যৌগ উৎপন্ন করছে। বুঝতে পারছে? তাহলে আমার 1 নাম্বার পয়েন্ট কি ছিল? যে প্রত্যেক পদার্থই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। 2 নাম্বার ছিল একই মৌলের পরমাণুসমূহের ধর্ম এবং ভর কি ছিল? একই। ভিন্ন ভিন্ন যৌগের ক্ষেত্রে কি ছিল? বিভিন্ন ছিল ধর্ম এবং ভর। 4 নাম্বারটা পরমাণুসমূহ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে এবং একটা নতুন পদার্থ তৈরি করতেছে। এটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন 5 নাম্বার যে পয়েন্ট, 5 নাম্বারটা হচ্ছে যে তুমি যদি পানি তৈরি করো, সাপোজ ধরলাম 5 নাম্বারটা হচ্ছে পানি তৈরি করলাম, তাহলে এই যে পানি তুমি উৎপন্ন করছো, তাহলে এই যৌগে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত? হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত? তাহলে অবশ্যই তুমি কি বলবা? যে ভাইয়া 2:1, তাই তো। কিন্তু আমি যদি তোমাকে বলি যে ভাইয়া তাহলে 2 মোল যদি পানি তৈরি করি,
তাহলে তাদের অনুপাতটা কি একই থাকবে নাকি ভিন্ন হবে? অবশ্যই কি একই থাকবে না? তাহলে একই যৌগের ক্ষেত্রে পরমাণু সমূহের অনুপাতটা কি থাকে? নির্দিষ্ট। ঠিক আছে, তাহলে এটা তো কেমন হয়? 4:2 হয়। তাহলে অবশ্যই কি 2:1। মানে কি যে একই যৌগের ক্ষেত্রে তাদের পরমাণু সমূহের অনুপাতটা সবসময় কি হচ্ছে? নির্দিষ্ট, মানে কি একই হচ্ছে। তাহলে একই যৌগের ক্ষেত্রে একই যৌগের অনুপাত, পরমাণু সমূহের অনুপাত অবশ্যই কি হবে? নির্দিষ্ট হবে। ঠিক আছে, অনুপাতটা কি হবে? নির্দিষ্ট হবে। কিন্তু এই এটা হলো 5 নাম্বার। 6 নাম্বারে আসি। কিন্তু তুমি আমাকে বলো যে ভাইয়া আসলে এই হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা শুধু কি পানি তৈরি করা যায়? পানি তো শুধু তৈরি করা যায় না। যেমন হাইড্রোজেন অক্সিজেন দিয়ে যদি পানি তৈরি হয়, একইভাবে তো হাইড্রোজেন পারঅক্সাইডও তৈরি হতে পারে। তাহলে কি অনুপাতটা নির্দিষ্ট থাকবে? তাহলে ভিন্ন ভিন্ন যৌগ হয়ে গেছে না? তাহলে ভিন্ন ভিন্ন যৌগের ক্ষেত্রে অনুপাতটা কি হবে? অবশ্যই ভিন্ন ভিন্ন যৌগের ক্ষেত্রে অনুপাতটাও হবে বিভিন্ন। বুঝতে পারছি? বুঝতে পারছো? তাহলে এই যে পানির অনুপাত যেটা ছিল 2:1, এই হাইড্রোজেন অক্সিজেন দ্বারা আরেক যে নতুন যৌগ তৈরি করছি সেটা কিন্তু আর 2:1 রয় নাই, সেটা কি হয়ে গেছে 1:1। তাই না? মানে 2:2 ভাগ করলে 1:1। তাহলে আমরা ডাল্টনের পরমাণু মডেলের কয়টা পয়েন্ট পড়ছি? 6টা। কি কি ছিল? যে প্রত্যেক পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, 1 নাম্বার। 2 নাম্বার ছিল একই যৌগের বা একই মৌলের পরমাণু সমূহের ধর্ম এবং ভর কি হচ্ছে? একই, কিন্তু ভিন্ন ভিন্ন যৌগের পরমাণু সমূহের ধর্ম এবং ভর হচ্ছে বিভিন্ন। 4 নাম্বারটা ছিল রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে কারা? পরমাণু, এবং একটা নতুন পদার্থের সৃষ্টি করে। 5 নাম্বারটা হচ্ছে একই যৌগের পরমাণু সমূহের অনুপাতটা কি হবে? সবসময় নির্দিষ্ট, কিন্তু ভিন্ন ভিন্ন যৌগের ক্ষেত্রে অনুপাতটা কি হয়ে যাবে? বিভিন্ন। এই হচ্ছে ডাল্টনের পরমাণু মডেলের 6টা স্বীকার্য। কে বুঝেন নাই বলেন? কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আশা করি প্রবলেম নাই। তাহলে আমরা নেক্সট টপিক্সে চলে যাই। যে আমরা বেসিক থেকে শুরু করতেছি, সমস্যা নাই, টেনশন করে না, চ্যাপ্টার শেষ হবে যতক্ষণই লাগুক। বড় জোর ক্লাস সংখ্যা বেশি হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে ডাল্টন হয়েছে, তাহলে আমরা সীমাবদ্ধতা এটা পড়ে নিও সবাই, সীমাবদ্ধতা। এখন আসি রাদারফোর্ডের পরমাণু মডেল। আচ্ছা, তো রাদারফোর্ডের পরমাণু মডেলকে মনে রাখবা সবসময় সৌরজগতের গ্রহের সঙ্গে তুলনা করা হয়েছে। তো রাদারফোর্ডের পরমাণু মডেলকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? সৌরজগতের গ্রহের সঙ্গে তুলনা করা হয়েছে। এর জন্য এই রাদারফোর্ডের পরমাণু মডেলকে সোলার সিস্টেম অ্যাটম মডেল বলা হয়। ঠিক আছে, তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলকে কি বলা হচ্ছে? সোলার সিস্টেম অ্যাটম মডেল। কেন বলা হয়? কারণ এটাকে সৌরজগতের গ্রহের সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এবং মনে রাখবেন এই রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য হচ্ছে 6টা। ঠিক আছে, তাহলে আমরা 6টা এখন ব্যাখ্যা করি। আচ্ছা, তাহলে 1 নাম্বার যে স্বীকার্য, এই 1 নাম্বার স্বীকার্যে আসি। তো আগের মতোই বলছে যে প্রত্যেক পদার্থ এখন আর ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, শুধু এইটুক বলে নাই, বলছে এই কণার বৈশিষ্ট্য সম্পর্কেও বলে দিছে। যে বলছে এই যে প্রত্যেক পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত হইতো, এবং সেই কণাগুলো অবশ্যই হবে গোলাকার এবং স্থিতিস্থাপক। গোলাকার এবং স্থিতিস্থাপক কণা দ্বারা গঠিত। ঠিক আছে, আচ্ছা, তাহলে 1 নাম্বার পয়েন্ট কি বলছে? যে প্রত্যেক পদার্থই গোলাকার স্থিতিস্থাপক অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। বুঝাইতে পারছি? আচ্ছা, তো আমরা সবাই জানি একটা পরমাণুর চিত্র সম্পর্কে। এটা জানি যে আমি ধরলাম এটা একটা পরমাণু। তো আমরা জানি যে একটা পরমাণু মডেলের বা একটা পরমাণুর সবসময় কেন্দ্রস্থলে মাঝখানে সবসময় কি থাকে? আমরা জানি একটা ধনাত্মক চার্জযুক্ত বস্তু থাকে।
তাহলে একটা পরমাণুর কেন্দ্রস্থলে কোন চার্জযুক্ত বস্তু বিদ্যমান? ধনাত্মক চার্জযুক্ত বস্তু বিদ্যমান, যাকে আমি বলি নিউক্লিয়াস। এটা হচ্ছে আমার 2 নম্বর পয়েন্ট। তাহলে 2 নম্বর পয়েন্টে আমরা কি লিখব? আমরা লিখব যে পরমাণুর অভ্যন্তরে ধনাত্মক চার্জযুক্ত একটি বস্তু বিদ্যমান, যাকে নিউক্লিয়াস বলে। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এটা গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বরে বলছে যে এই যে পরমাণু, এর কেন্দ্রস্থলে ঠিক আছে পজিটিভ আছে, ঠিক আছে নিউক্লিয়াস আছে, কিন্তু এই পরমাণুর চতুর্দিকে যে জায়গায় ইলেকট্রন চলাফেরা করে সেই জায়গায় অবশ্যই কি থাকবে? ঋণাত্মক চার্জযুক্ত বস্তু থাকবে। ঠিক আছে, তাহলে একটা পরমাণুর কেন্দ্রস্থলে কি থাকে? ধনাত্মক চার্জযুক্ত বস্তু বিদ্যমান থাকবে, কিন্তু একটা পরমাণুর চতুর্দিকে সবসময় ঋণাত্মক চার্জযুক্ত বস্তু বিদ্যমান, এবং এই ঋণাত্মক চার্জযুক্ত বস্তুকে আমরা বলি ইলেকট্রন। বুঝাইতে পারছি? এটা হচ্ছে আমার 3 নম্বর পয়েন্ট। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আমাদের 3 নম্বর পয়েন্ট বোঝা গেছে। তাহলে পরমাণুর চতুর্দিকে ঋণাত্মক চার্জযুক্ত একটি বস্তু বিদ্যমান, যাকে বলা হবে ইলেকট্রন। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা ছোটোবেলায় বা 9-10 যখন পড়ছি তখন আমরা এইটুক জানছি যে ইলেকট্রন মাইনাস আর প্রোটন হচ্ছে প্লাস, এটুক তো জানি। এবং আমরা জানি যে একটা মৌলে বা একটা যৌগে যে কয়টা ইলেকট্রন থাকবে সেই কয়টাই প্রোটন থাকবে, তাই তো? মানে কি? তাহলে 4 নম্বর পয়েন্টটা হবে যে পরমাণুতে ধনাত্মক চার্জযুক্ত বস্তুর সংখ্যা এবং ঋণাত্মক চার্জযুক্ত বস্তুর সংখ্যা সবসময় সমান থাকে। ঠিক আছে, বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে 4 নম্বর পয়েন্টটা কি? যে পরমাণুতে ধনাত্মক চার্জযুক্ত বস্তুর সংখ্যা এবং ঋণাত্মক চার্জযুক্ত বস্তুর সংখ্যা সবসময় সমান থাকবে। ঠিক আছে, এখন তুমি চিন্তা করো, এটা যদি একটা পরমাণু হয়, ঠিক আছে, এই পরমাণুর সর্বোচ্চ চার্জ বা সর্বোচ্চ ভর তার কোথায় থাকবে? একটা পরমাণুর সমস্ত ভর বা চার্জ কোথায় থাকে? অবশ্যই কি নিউক্লিয়াসে, মানে কি একবারে মাঝখানে, তাই তো? তাহলে 5 নম্বর পয়েন্টটা হবে এর সমস্ত ভর প্লাস চার্জ কোথায় থাকবে? নিউক্লিয়াসে বিদ্যমান থাকে। ঠিক আছে, তাহলে আমরা 5টা পয়েন্ট পাইছি। 5টা পয়েন্টে 1 নম্বরটা ছিল প্রত্যেক পদার্থ গোলাকার স্থিতিস্থাপক কণা দ্বারা গঠিত। 2 নম্বরটা ছিল পরমাণুতে কেন্দ্রস্থলে ধনাত্মক চার্জযুক্ত একটি বস্তু বিদ্যমান, যাকে নিউক্লিয়াস বলে। 3 নম্বরটা ছিল পরমাণুর চতুর্দিকে ঋণাত্মক চার্জযুক্ত একটি বস্তু বিদ্যমান, যাকে ইলেকট্রন বলে। 4 নম্বরটা পড়ছি ধনাত্মক চার্জের সংখ্যা মানে প্রোটনের সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা সর্বদা সমান থাকবে। 5 নম্বর পড়লাম যে একটা পরমাণুর সমস্ত ভর এবং চার্জ সবসময় কোথায় থাকবে? নিউক্লিয়াসে থাকবে। ঠিক আছে, আচ্ছা, এখন মনে করো এটা হচ্ছে একটা পদার্থ। আমি যদি এই পদার্থটাকে ভাঙতে চাই তাহলে অবশ্যই তার কোন বরাবর বল প্রয়োগ করব? অবশ্যই কি ভাঙতে যদি চাই তাহলে মাঝখান বরাবর বল প্রয়োগ করি না? আচ্ছা, তাহলে যেহেতু মাঝখান বরাবর বল প্রয়োগ করতেছি, কিন্তু এই পাশেও তো বল প্রয়োগ করা যাবে, তাই না? আচ্ছা, তাহলে একটা পরমাণুতে 6 নম্বর পয়েন্টটা হচ্ছে একটা পরমাণুতে 2 প্রকারের বল থাকে। কয় প্রকারের বল ক্রিয়ারত থাকে? 2 প্রকারের বল বিদ্যমান থাকবে। একটা হচ্ছে যেটা কেন্দ্র বরাবর ক্রিয়া করবে, সেটা হবে কেন্দ্রমুখী বল। 2 প্রকারের বল থাকে, একটা হচ্ছে যেটা কেন্দ্র বরাবর ক্রিয়া করে সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল, আর যেটা কেন্দ্রের বাইরে বা ব্যাসার্ধ বরাবর ক্রিয়া করে তাকে বলা হয় কেন্দ্র বিমুখী বল। এটা আমরা ফিজিক্সে খুব ভালো মতো বুঝছি যে কোনটা কেন্দ্রমুখী কোনটা কেন্দ্র বিমুখী। যেটা কেন্দ্র বরাবর ক্রিয়া করে সেটা হচ্ছে কেন্দ্রমুখী, আর যেটা কেন্দ্রের বাইরে অর্থাৎ ব্যাসার্ধ বরাবর ক্রিয়া করবে সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। ঠিক আছে, তো এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে এই যে কেন্দ্রমুখী বল, এই কেন্দ্রমুখী বলের অপর নাম মনে রাখবা। এই কেন্দ্রমুখী বলের অপর নাম হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। তাহলে কেন্দ্রমুখী বলের অপর নাম হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। বুঝাইতে পারছে? তাহলে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলেরও স্বীকার্য কয়টা পাইছি? 6টা পাইছি। সবাই ক্লিয়ার? আচ্ছা, সীমাবদ্ধতার মধ্যে খেয়াল করো যে আমি যে গ্রহগুলোর মধ্যে চিন্তা করছি তার একটা সীমাবদ্ধতা আছে। ঠিক আছে, কারণ গ্রহগুলো হচ্ছে তড়িৎ নিরপেক্ষ, কিন্তু এই জায়গায় তো প্লাস মাইনাস দুইটাই আছে।
এটা একটা সীমাবদ্ধতা। আরেকটা যেটা সীমাবদ্ধতা আছে সেটা হচ্ছে যে আমার যখন পরমাণুতে ইলেকট্রন ঘুরতে থাকে তখন ঘুরতে ঘুরতে সেটা সবসময় আমার শেষ পর্যন্ত আমার আস্তে আস্তে কেন্দ্রে যেয়ে পতিত হয়, তাই না? এই যে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে সেটা কিসে যে পরিণত হয়েছে? কেন্দ্রে যে পতিত হয়েছে। যেহেতু কেন্দ্রে পতিত হয়েছে তাহলে তো আর রাদারফোর্ডের পরমাণু মডেলে কোনো স্বীকার্য রইল না, কারণ শক্তি যদি বিকিরণ করতে করতে আস্তে আস্তে শেষই হয়ে যায়, মানে কেন্দ্রে চলে যায়, তাহলে তো রাদারফোর্ডের পরমাণু মডেলের আর অস্তিত্ব থাকলো না। তাহলে এইটা হচ্ছে একটা স্বীকার্য, সরি এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা, ঠিক আছে? এবং এই যে স্বীকার্য সেটা ব্যাখ্যা করছে ম্যাক্সওয়েল, বিজ্ঞানী ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল বলছে যে তড়িৎচুম্বকীয় বিকিরণ অনুসারে শক্তি হ্রাস পেতে পেতে আস্তে আস্তে তার কক্ষপথ সংকুচিত হতে থাকে এবং সমস্ত শক্তি কিসে চলে যায়? নিউক্লিয়াসে চলে যায়, ঠিক আছে? এটা কার মতবাদ? এটা হচ্ছে ম্যাক্সওয়েলের মতবাদ, ঠিক আছে? এখানে এই প্রশ্নটা আসে। আরেকটা আসে যে এই যে ম্যাক্সওয়েলের মতবাদ অনুসারে যে শক্তি স্তরগুলো আছে সংকুচিত হতে হতে কি আস্তে আস্তে কেন্দ্রে চলে যাচ্ছে, তাই তো? এবং এই শক্তি পথ বা শক্তি স্তরগুলোকে দেখতে হেলিক্সের মতো দেখা যায়, হেলিক্স, ঠিক আছে? পরীক্ষায় আসতে পারে যে এই যে কক্ষপথের আকৃতি কেমন, তখন উত্তর হবে হেলিক্স। হেলিক্সের বাংলা হচ্ছে সর্পিলাকার, মানে সাপের মতো পেঁচাতে থাকে। এখান থেকে এই দুইটা এমসিকিউ আসার মতো। তাহলে ম্যাক্সওয়েলের তড়িৎ বিকিরণ তত্ত্ব, তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে এটা পাই। আর হচ্ছে এই যে শক্তি স্তরের আকৃতি কেমন হয়, হেলিক্স বা সর্পিলাকারের মতো, ঠিক আছে? এই হচ্ছে আমার রাদারফোর্ডের পরমাণু মডেল। কি রাদারফোর্ডের এই পরমাণু মডেলের সাথে রিলেটেড আরেকটা প্রশ্ন আসে, যার নাম হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। ঠিক আছে, রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। তো এই যে আলফা কণা, যেহেতু নামটাই কি রাদারফোর্ড আছে, তাহলে যেহেতু রাদারফোর্ড দেওয়া আছে তাহলে অবশ্যই এই আলফা কণা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1911 সালে। এটুকু তো মনে থাকবে নাকি? আচ্ছা, তাহলে আলফা কণা এই জিনিসটা আবার কি? তো এই আলফা কণা নিয়ে আমরা চারটা জিনিস একটু মনে রাখি। কয়েকটা কণা আছে, এটার এমসিকিউ ম্যাথ আসে, সেটা আমি করে দিব একটু পরে। তো আমরা জিনিস মনে রাখবো যে আলফা কণা মানে হচ্ছে আলফা পার্টিকেল। আলফা পার্টিকেল মানে হচ্ছে 4 অফ হিলিয়াম, ঠিক আছে? তাহলে হিলিয়াম পর্যায় সারণী কত নম্বর মৌল? 2 নম্বর মৌল। তাহলে এই 2 হচ্ছে তার পারমাণবিক সংখ্যা আর 4 হচ্ছে তার ভর সংখ্যা। তাহলে আলফা কণা বলতে বোঝায় হচ্ছে 4 অফ হিলিয়াম, মানে হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসকে আমরা বলবো হচ্ছে আলফা কণা, ঠিক আছে? তাহলে আলফা কণা বলতে কি বোঝায়? হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস মানে 4 অফ হিলিয়াম, এটাকে বলা হবে আলফা কণা। লেখা হয়েছে সবার? আচ্ছা, 2 নাম্বার মনে রাখবা বিটা কণা। বিটা কণা জিনিসটা কি? বিটা কণা হচ্ছে -10 অফ ইলেকট্রন, ঠিক আছে? -10 অফ ইলেকট্রনকে বলা হবে বিটা কণা, ঠিক আছে? একইভাবে 3 নম্বরে আসি গামা কণা। গামা কণা হচ্ছে 10 অফ নিউটন। এই 10 অফ নিউটনকে আমরা বলবো হচ্ছে গামা কণা, ঠিক আছে? আরেকটা আছে প্রোটন কণা, প্রোটন পার্টিকেল। প্রোটন কণা হচ্ছে 1 অফ হাইড্রোজেন, মানে হাইড্রোজেন পরমাণুর আইসোটোপকেই আমরা বলবো হচ্ছে প্রোটন কণা। আমরা অঙ্ক করবো একটু পরে, সমস্যা নেই, আপাতত এটা লিখে নাও যে আলফা কণা হচ্ছে হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস মানে 4 অফ হিলিয়াম। বিটা কণা হচ্ছে -10 অফ ইলেকট্রন, এটা একটু আচ্ছা, -10 অফ ইলেকট্রন। গামা হচ্ছে 10 অফ নিউটন, আর প্রোটন কণা হচ্ছে 1 অফ হাইড্রোজেন। লেখা হয়েছে সবার? তাহলে এখন আসি আমাদের রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা, সেটাই। তো যেহেতু রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা, তাহলে তোমরা খেয়াল করো, আমি একটা পরমাণু মডেল চিন্তা করলাম, ঠিক আছে? তো এই পরমাণু মডেলের আমি কেন্দ্রস্থলে কি থাকে? নিউক্লিয়াস থাকে, ঠিক আছে? এবং এর চতুর্দিকে কি থাকবে? ইলেকট্রন থাকবে।
এটা তো আমরা রাদারফোর্ডের পরমাণুতে পড়ে আসলাম। আচ্ছা, তো এখন খেয়াল করো যে এই আলফা কণা বিক্ষেপণে সে বলছে, রাদারফোর্ড বলছে যে আমি একটা পাতলা স্বর্ণপাতের সাথে, ঠিক আছে, পরমাণু মডেলকে তুলনা করলাম পাতলা স্বর্ণপাতের সাথে। তাহলে যেহেতু পাতলা স্বর্ণপাত চিন্তা করছি, তাহলে একটা স্বর্ণপাতের অবশ্যই কি তার পুরুত্ব আছে। তাহলে আমি ধরে নিলাম যে এই যে পাতলা স্বর্ণপাতের সাথে পরমাণু মডেলকে তুলনা করছে, তাহলে এই পাতলা স্বর্ণপাতের পুরুত্ব হচ্ছে 4 × 10⁻⁻4 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে পাতলা স্বর্ণপাত হচ্ছে 4 × 10⁻⁻4 সেন্টিমিটার পুরুত্ব। ঠিক আছে, এবং এই পরমাণু মডেলকে আমি তুলনা করছি হচ্ছে, বা চিত্রটাকে আমি তুলনা করছি পাতলা স্বর্ণপাতের সাথে। এর মধ্যে আমি আলফা কণা বিক্ষেপণ ঘটাবো। তাহলে যেহেতু আলফা কণা বিক্ষেপণ ঘটাবো, তাহলে অবশ্যই কি আলফা কণা যেন বের হয়ে না যেতে পারে, এর জন্য অবশ্যই কি আমার একটা পর্দা দিতে হবে। তাহলে আমি এই যে পর্দাটা দিছি সেটা হচ্ছে আমার জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা, জিঙ্ক সালফাইড ZnS। ঠিক আছে, তাহলে জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা দিছি, জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা দিছি। তাহলে এই জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দাকে আমি হচ্ছে আবরণ পর্দা দিয়ে সব কণাগুলোকে আমি হচ্ছে আটকাতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এর মধ্যে আমি কি ঘটাবো, আলফা কণা বিক্ষেপণ ঘটাবো। তাহলে আলফা কণা মানে কি, অবশ্যই কি 4 হিলিয়াম কণা পাস করাচ্ছি। এর মানে হচ্ছে এই আলফা কণা, যেগুলো আমি আলফা কণা পাবো, এই আলফা কণাগুলো, ঠিক আছে, এই আলফা কণাগুলো, ঠিক আছে, আমি এই পাতলা স্বর্ণপাতের মধ্যে পাস করাবো, তাই তো। আচ্ছা, তো মনে রাখবেন রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার স্বীকার্য হচ্ছে 3টি। স্বীকার্য হচ্ছে কয়টি? 3টি। তো রাদারফোর্ড কি বলছে, তুমি যদি পাতলা স্বর্ণপাতের মধ্য দিয়ে আলফা কণা বিক্ষেপণ ঘটাও, ঠিক আছে, তাহলে কি হবে, অধিকাংশ কণিকা সোজাসুজি স্বর্ণপাত ভেদ করে চলে যাবে, একবার সোজাসুজি স্বর্ণপাত ভেদ করে চলে যাবে। এই যে অধিকাংশ কণিকা কি করলো, পাতলা স্বর্ণপাত ভেদ করে চলে গেছে। এখন তুমি আমাকে বলো যে কেন পাতলা স্বর্ণপাত ভেদ করে চলে যেতে পারবে? কারণ কি, এই পরমাণু মডেলের অভ্যন্তরীণ স্থান কি ফাঁকা। যেহেতু অভ্যন্তরীণ স্থান ফাঁকা, তাহলে অবশ্যই অনায়াসে কি অধিকাংশ কণিকা কি স্বর্ণপাত ভেদ করে চলে যেতে পারবে। তাহলে এটা হচ্ছে স্বীকার্য নাম্বার 1। তাহলে স্বীকার্য নাম্বার 1-এ কি বলছি, যে অধিকাংশ কণিকা পাতলা স্বর্ণপাত ভেদ করে সোজাসুজি চলে যেতে পারে। কেন চলে যেতে পারে? কারণ সেটা হচ্ছে পরমাণুর অভ্যন্তরীণ স্থান ফাঁকা। ঠিক আছে, আচ্ছা, অধিকাংশ কণিকা স্বর্ণপাত ভেদ করে চলে যাবে যে দেখে যে সব কণিকায় চলে যাবে তা কিন্তু না। তাহলে অধিকাংশ কণিকা কী করে, স্বর্ণপাত ভেদ করে চলে যায়। কিন্তু কিছু সংখ্যক কণিকা তার দিক পরিবর্তন করে। ঠিক আছে, কেন দিক পরিবর্তন করে? চিন্তা করো যে এই অভ্যন্তরীণ স্থানের মাঝখানে কি নিউক্লিয়াস আছে, তাই তো। তাহলে আর এই আলফা কণাও মানে কি 4 হিলিয়াম। যেহেতু হিলিয়ামকে যদি আমি 2 বাদ দিয়ে দেই, তাহলে উপরে আমি কি লিখতে পারি, 2+, তাই তো। তাহলে আলফা কণাটা কি, অবশ্যই কি পজিটিভ চার্জযুক্ত। তাহলে যেহেতু এই কণাগুলো পজিটিভ চার্জযুক্ত এবং এই নিউক্লিয়াসও কি পজিটিভ চার্জযুক্ত, তাহলে প্লাসে প্লাসে কি ঘটবে, আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। যেহেতু বিকর্ষণ করে, তাহলে এই যে আস্তে আস্তে এই পর্যন্ত আসার পরে সে তার স্থান পরিবর্তন করতেছে। ঠিক আছে, বিকশিত হয়েছে বলে। তাহলে আমি কি বলছিলাম, 1 নম্বর স্বীকার্য হচ্ছে অধিকাংশ কণিকা কি করে, স্বর্ণপাত ভেদ করে চলে যায়। কিছু সংখ্যক কণিকা কি করবে, তার দিক পরিবর্তন করে, কারণ প্লাসে প্লাসে কি হবে, বিকশিত হবে বলে। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে, মনে রাখবেন যে প্রায় 20,000 কণার মধ্যে 20,000-এর মধ্যে একটা কণা, 20,000 কণিকার মধ্যে একটি কণিকা কি করবে, সম্পূর্ণ বেঁকে যাবে। ঠিক আছে, বুঝাইতে পারছি? তাহলে এই হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার স্বীকার্য। তাহলে আমি কি বলছি, অধিকাংশ কণিকা কি করবে, স্বর্ণপাত ভেদ করে চলে যায়। কিছু সংখ্যক কণিকা কি করে, তার দিক পরিবর্তন করে। আর প্রায় 20,000-এর মধ্যে একটা কণিকা সেটা কি করবে, তার
সম্পূর্ণ বেঁকে যাবে। এই হচ্ছে স্বীকার্য তিনটি। তাহলে পরীক্ষায় যদি আসে রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার স্বীকার্য কয়টি, তাহলে অ্যান্সার হবে তিনটি। এখানে আরেকটা এমসিকিউ আছে, সেটা মনে রাখবেন যে এই নিউক্লিয়াসের যে আয়তন এই পরমাণুর আয়তনের তুলনায় কি সেটা কি অত্যন্ত নগণ্য না, তাই তো? তাহলে নিউক্লিয়াসের আয়তন হচ্ছে, আমি দেওয়া আছে 10⁻14 মিটার থেকে 10⁻⁻14 মিটার থেকে 10⁻⁻15 মিটার পর্যন্ত, যেখানে মানে নিউক্লিয়াসের ব্যাস, যেখানে পরমাণুর ব্যাসটা হচ্ছে 10⁻⁻8 সেন্টিমিটার অথবা 10⁻⁻10 মিটার। তাহলে এই নিউক্লিয়াসটা পরমাণুর তুলনায় অবশ্যই কি অত্যন্ত ছোট। তাহলে পরমাণুরটা হচ্ছে 10⁻10 মিটার আর নিউক্লিয়াসেরটা হচ্ছে 10⁻14 থেকে 10⁻15। তাহলে অবশ্যই এই পরমাণুটা নিউক্লিয়াসের তুলনায় কি আমার 10,000 থেকে 1,00,000 গুণ বড়। এই এমসিকিউটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই এমসিকিউটা খুব বেশি ইম্পর্টেন্ট যে পরমাণুর ব্যাস কত, নিউক্লিয়াসের ব্যাস কত, নিউক্লিয়াস পরমাণুর তুলনায় কতটুকু ছোট, ঠিক আছে? বুঝাইতে পারছি? এই হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা, ঠিক আছে? এখান থেকে আরেকটা এমসিকিউ আসে, একটা অঙ্ক আসে, সেটাই যাই আমি সরাসরি। তাহলে এইটুক তো ক্লিয়ার নাকি? আচ্ছা, তাহলে আমরা একটু আগে আমরা 4টা কণার বৈশিষ্ট্য পড়ছিলাম, মানে কোনটা আলফা কণা কোনটা, বিটা কণা কোনটা, সেটা পড়ছি, তাই তো? এখন আসি, মনে করো একটা অঙ্কের দাগ দেওয়া আছে, ম্যাথ অঙ্কের দাগ দেওয়া আছে এইরকম যে for 12 কার্বন অফ 6 যোগ একটা বক্স দিয়ে দিছি, বলছি এই উৎপাদটায় মানে এই বক্স চিহ্নিত স্থানে কত বসবে, যেখানে আচ্ছা এগুলো উৎপন্ন হয়, এটা দিয়ে দিছি, ঠিক আছে? এটা দিয়ে দিছি, হ্যাঁ। তাহলে আমাকে বলছে প্রশ্নটা এরকম একটা অঙ্কের ডাক দিয়ে দিবে, বলবে এই বক্স চিহ্নিত স্থানে কি বসবে, অথবা বলে দিতে পারে যে এইখানে হোয়াট, বলবে এই হোয়াট চিহ্নিত স্থানে কি বসবে। তাহলে তুমি একটু চিন্তা করো যে যেহেতু আমার মেইন কাজ হচ্ছে এই টাইপের অঙ্কের মেইন কাজ হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড বানানো, মানে বাম পাশ ইজ ইকুয়াল টু ডান পাশ বানাবো, ঠিক আছে? এবং আমরা শুরু করব নিচের থেকে হিসাব করা, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যদি বানাই, তাহলে তুমি চিন্তা করো বাম সাইডে লেফট হ্যান্ড সাইডে নিচে কত দেওয়া আছে, শুধু কি 6 দেওয়া আছে, তাই তো? কিন্তু রাইট হ্যান্ড সাইডে নিচে কত দেওয়া আছে, 8 আর 0, মানে কত দেওয়া আছে, 8 দেওয়া আছে। তাহলে বাম সাইডে দেওয়া আছে 6 আর ডান সাইডে দেওয়া আছে 8, তাহলে এই 6-এর সাথে আর কত যোগ করলে সেটা 8 হবে, অবশ্যই কি 2। তাহলে লিখলাম 2, নিচে লিখলাম 2, বুঝাতে পারছি? এখন তুমি আমাকে বলো যে এই 2 নাম্বার মৌলের নাম যেন কি, পর্যায় সারণী 2 নাম্বার মৌলের নাম কি, হিলিয়াম। তাহলে অবশ্যই লিখলাম হিলিয়াম, বুঝাইতে পারছি? বুঝছি? তাহলে নিচের কাজ শেষ, এখন উপরে যাই। আচ্ছা খেয়াল করো, উপরেও একই সিস্টেম, বাম সাইডে কত দেওয়া আছে 12 আর ডান সাইডে কত দেওয়া আছে 15 আর হচ্ছে 1, তাহলে কত হলো 15 1 যোগ করলে 16 আর বাম সাইডে দেওয়া আছে কত 12, তাহলে বাকি থাকে কত 4, তাহলে উপরে বসবে 4, বুঝাইতে পারছি? তাহলে হোয়াট চিহ্নিত স্থানে আমার কি বসবে, কোন কণা বসবে, যেহেতু 4 অফ হিলিয়াম, এই কণাকে আমরা কি কণা বলি, আলফা কণা, তাহলে অ্যান্সার হবে আলফা পার্টিকেল। তাহলে আমাদের অ্যান্সার হবে যে হোয়াট চিহ্নিত স্থানে কি বসবে, আলফা পার্টিকেল বা কণা, আলফা পার্টিকেল বা আলফা কণা, বুঝাইতে পারছি? তাহলে এই টাইপের অঙ্ক সবাই পারবেন, পারা যাবে? আচ্ছা
আসতে পারে। তো এখান থেকে আরেকটা জিনিস আপনারা পড়বেন, সেটা হচ্ছে পর্যায় সারণী থেকে 86 থেকে 92 পর্যন্ত মৌলের 86 থেকে 92 পর্যন্ত মৌলের নাম মুখস্থ করবেন। মৌলের নাম মুখস্থ করবেন, ঠিক আছে, শুধুমাত্র নাম। ঠিক আছে, আসতে পারে যে আমি 86 নাম্বার মৌলকে যদি আলফা কণা দ্বারা আঘাত করি তাহলে সেটা কি উৎপন্ন করবে। ঠিক আছে, এর জন্য কি আলফা কণা মানে কি 2টা, তাহলে 86 থেকে আর 2 যোগ করলে আমার কত নাম্বার মৌলের নাম জানতে হচ্ছে, অবশ্যই কি 88 নাম্বার। তাহলে 88 নাম্বার মৌলের নাম তো আমার মুখস্থ করতে হবে। এর জন্য আমি বলে দিলাম যে 86 থেকে 92 পর্যন্ত মৌলের নাম পড়লেই হয়ে যাবে। বুঝাইতে পারছি? বুঝতে পারছি সবাই? আচ্ছা, তাহলে এই টপিকস ক্লিয়ার, তুলে নিছেন সবাই? আচ্ছা, এখন আসি বোর পরমাণু মডেল, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। বোর পরমাণু মডেল। আসে বোর পরমাণু মডেল, এখান থেকে এমসিকিউ হওয়ার সম্ভাবনা বেশি। তো আসি বোর পরমাণু মডেল পড়ার আগে আমরা প্রথমেই পড়ে আসছি যে বোর পরমাণু মডেল কত সালে প্রতিষ্ঠিত হয়? 1913 সালে। কোন বিজ্ঞানী? বিজ্ঞানী নিলস বোর। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, এবং মনে রাখবো এই বোর পরমাণু মডেলের স্বীকার্য, এই বোর পরমাণু মডেলের স্বীকার্য হচ্ছে 3টি। মেডিকেলের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এটা আসে যে বোর পরমাণু মডেলের স্বীকার্য কোনটি, কয়টি, সেটা হচ্ছে 3টি। ঠিক আছে, কি কি সেটা আগে লিখে দিই। তো প্রথম স্বীকার্য হচ্ছে, মনে রাখবেন, প্রথম স্বীকার্য হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। শক্তি স্তর লিখে নেন সবাই। ঠিক আছে, তাহলে বোর পরমাণু মডেলের প্রথম স্বীকার্য কি? প্রথম স্বীকার্য হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। 2 নাম্বার স্বীকার্য হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। কৌণিক ভরবেগ কাকে বলে আমরা ফিজিক্সে পড়ছি, সো আমি কেমিস্ট্রিতে আর ব্যাখ্যায় যাব না, জাস্ট মনে রাখো বোর পরমাণু মডেলের স্বীকার্য হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। ঠিক আছে, বুঝাইতে পারছি? আচ্ছা, 3 নাম্বার স্বীকার্য হচ্ছে, আমরা মনে রাখবো 3 নাম্বার স্বীকার্য হচ্ছে শক্তির শোষণ অবলিক বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। ঠিক আছে, তাহলে বোর পরমাণু মডেলের স্বীকার্য কয়টা পাইছি? আমরা পাইছি হচ্ছে 3টা। একটা হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব, একটা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব, একটা হচ্ছে শক্তির শোষণ অবলিক বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। এই পয়েন্ট 3টা সবাই লিখে নাও, পারলেও লিখে নাও, সমস্যা নাই। আমি জানি আপনারা খুব ভালো স্টুডেন্ট, পারেন। ঠিক আছে, তারপরও একটু হচ্ছে লিখে নেন, আমি সিরিয়াল বাই আগাচ্ছি, সমস্যা নাই। একটা নোট খাতা থাকবে, যে নোট খাতায় সম্পূর্ণ কেমিস্ট্রি এইভাবে নোট করা থাকবে। আমি জানি আমি যা যা পড়াইছি আপনাদের সবারই সব কিছু জানা, তারপরেও একটু নোট করা থাকলে পরীক্ষার আগে রাতে কী কী পড়বেন সেটা নিয়ে আর কনফিউশন ক্রিয়েট হবে না। দেখা হয়েছে? আচ্ছা, এখন আসি এই বোর পরমাণু মডেল সম্পর্কে আরেকটা এমসিকিউ আসতে পারে যে বোর পরমাণু মডেল কোন তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়। বোর পরমাণু মডেল কোন তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। বোর পরমাণু মডেল কোন তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়? যার নাম হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। ঠিক আছে, বোর পরমাণু মডেল কোন তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব মডেল অনুসারে প্রতিষ্ঠিত হয়। এটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ।
যে পরীক্ষা আসবে বোর পরমাণু মডেলের মূল ভিত্তি কি, সেটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। ঠিক আছে, তো কোয়ান্টাম তত্ত্ব জিনিসটা কি? কোয়ান্টাম তত্ত্ব হচ্ছে যে একটা শক্তি যখন বের হয়, মানে একটা বস্তু থেকে যখন শক্তি বের হয়, সেটা সবসময় একটা শক্তি গুচ্ছ বা প্যাকেট আকারে বের হয়। ঠিক আছে, তাহলে কোয়ান্টাম তত্ত্ব জিনিসটা কি? কোয়ান্টাম তত্ত্ব হচ্ছে একটা বস্তু থেকে যখন শক্তি বের হয় তখন সেটা হচ্ছে একটা শক্তি গুচ্ছ বা প্যাকেট আকারে বের হয়। ঠিক আছে, আর এই শক্তি গুচ্ছ বা প্যাকেটকেই বলা হবে কোয়ান্টা। কি বলা হবে? কোয়ান্টা। ঠিক আছে, বুঝাইতে পারছি? তাহলে আমরা যদি প্রশ্ন করি যে কোয়ান্টা কাকে বলে, তাহলে কোয়ান্টাম তত্ত্বে আমরা যে বলছি যে প্রত্যেক বস্তু থেকে শক্তি সবসময় কি আকারে বের হবে? শক্তি গুচ্ছ বা প্যাকেট আকারে বের হবে। এই যে শক্তি গুচ্ছ বা প্যাকেট, এই এক একটা শক্তি গুচ্ছ বা এক একটা প্যাকেটকে বলা হবে কোয়ান্টা, আর এই তত্ত্বকে বলা হবে কোয়ান্টাম তত্ত্ব। তাহলে আমরা বলছি একটা বস্তু থেকে শক্তি সবসময় কি আকারে বের হয়? শক্তি গুচ্ছ বা প্যাকেট আকারে বের হয়। শক্তিগুচ্ছ বা প্যাকেট আকারে বের হয়, আর এই এক একটা শক্তিগুচ্ছ বা এক একটা প্যাকেটকে বলা হবে কোয়ান্টা। ঠিক আছে, এখান থেকে আরও দুইটা কোশ্চেন আসতে পারে, মনে রাখবেন। এই যে কোয়ান্টাম তত্ত্ব, এই কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা মানে যে আবিষ্কার করছে তার নাম হচ্ছে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক। তাহলে আমি যদি প্রশ্ন করি কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তাকে, তাহলে অ্যান্সার হবে ম্যাক্স প্লাঙ্ক। ঠিক আছে, তাহলে কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক। কিন্তু এই কোয়ান্টাম তত্ত্ব নিয়ে আলোচনা করে নোবেল পুরস্কার পাইছে বিজ্ঞানী আইনস্টাইন। তাহলে বিজ্ঞানী আইনস্টাইন নোবেল পুরস্কার পাইছে কোন তত্ত্বের উপর ভিত্তি করে? কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে। কিন্তু কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তাকে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক, এর উপর নোবেল পুরস্কার পাইছে হচ্ছে বিজ্ঞানী। আচ্ছা, এখন আসি, তাহলে কোয়ান্টাম তত্ত্ব নিয়ে আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা তাহলে আসি, আমরা যে পর্যন্ত পড়তেছিলাম সেটা হচ্ছে বোর পরমাণু মডেলের স্বীকার্য পড়তেছিলাম, তাই না? আচ্ছা, তো কোয়ান্টাম তত্ত্ব নিয়ে আমাদের আর কোনো কথা নাই, তো আমরা কোয়ান্টাম তত্ত্বটুকু মুছে ফেলি। ঠিক আছে, তাহলে আমরা বলছিলাম যে বোর পরমাণু মডেলের স্বীকার্য হচ্ছে আমাদের তিনটা। একটা হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। তো শক্তি স্তর মানে কি? যে আমরা জানি যে এই যে এক একটা এইরকম শক্তি স্তরে বা কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে, এই পরমাণুতে এই যে কক্ষপথগুলা এরাই হচ্ছে এক একটা শক্তি স্তর। এবং এই শক্তি স্তর মানে সোজা বাংলা কথায় যে কয়টা গোল্লা থাকবে ততগুলা হচ্ছে শক্তি স্তর। এবং এই শক্তি স্তরগুলোকে আমি n = 1 2 3 4 এরকম করে প্রকাশ করতে পারি, এবং তাদের অরবিটাল বা সাব অরবিটাল সমূহকে যথাক্রমে k l m n ইত্যাদি দ্বারা প্রকাশ করতে পারি। ঠিক আছে, বুঝতে পারছি তো নাকি? আচ্ছা, তাহলে এক একটা শক্তি স্তরের শক্তি সবসময় এক এক রকম হয়ে থাকে। ঠিক আছে, বুঝতে পারছি? এবং যত শক্তি স্তরে ইলেকট্রন যাবে তত তার শক্তি বাড়বে। তাহলে শক্তির ক্রমটা হবে এরকম যে 1 is less than 2 is less than 3 is less than ... ঠিক আছে, তাহলে শক্তির ক্রমটা হবে এইরকম যে যত ইলেকট্রন পরের শক্তি স্তরে যাবে তত শক্তি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। ঠিক আছে, এই কয়েকটা জিনিসে আছে এই শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবে লেখা। তাহলে এটার থেকে আমরা যেতে পারি নেক্সট পয়েন্টে। আমরা আসি এখন মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবে। তো কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবে কি বলা আছে? কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবে বলা আছে যে এক একটা শক্তি স্তরের কৌণিক ভরবেগ এক এক রকম হবে, মানে এক এক রকম মান দিবে। ঠিক আছে, এবং কৌণিক ভরবেগটা হবে আমার এই ফর্মুলা অনুসারে mvr = nh/2π এর সমান হবে মান। ঠিক আছে, তাহলে কি বলছি? কৌণিক ভরবেগের মান হবে mvr। আমরা ফিজিক্সে পড়ছি যে কৌণিক ভরবেগ কাকে বলে। কৌণিক ভরবেগ হচ্ছে l,
এল ইজ ইকুয়াল টু আমরা পড়তাম হচ্ছে রৈখিক ভরবেগ পি এবং ব্যাসার্ধ ভেক্টরের গুণফলকে আমাদের বলা হয় কৌণিক ভরবেগ। ঠিক আছে, তাহলে কৌণিক ভরবেগ এল ইজ ইকুয়াল টু আমরা জানি রৈখিক ভরবেগ পি, যার মানে হচ্ছে এম ভি আর আর। তাহলে এল ইজ ইকুয়াল টু লিখতে পারি এম ভি আর। ঠিক আছে, তাহলে যেহেতু এল ইজ ইকুয়াল টু আমরা এম ভি আর লিখতে পারি, কোনটাকে কি বলে? এম হচ্ছে ইলেকট্রনের ভর, ভি হচ্ছে ইলেকট্রনের বেগ, আর হচ্ছে ইলেকট্রনের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা শক্তি স্তর মানে এন এর মান যখন 1 হবে তখন এক প্রকার কৌণিক ভরবেগ পাবো, যখন এন এর মান 2 হবে দ্বিতীয় শক্তি স্তরে যাবে তখন কি আরেক প্রকারের কৌণিক ভরবেগ পাবো, কারণ এই এন এর মান যদি চেঞ্জ হয় তাহলে প্রত্যেকটাই কি আলটিমেটলি চেঞ্জ হয়ে যাবে না, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে এরকম যে এম ভি আর ইজ ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই। ঠিক আছে, তাহলে কোনটাকে কি বলে? এম হচ্ছে ভর, ভি হচ্ছে বেগ, আর হচ্ছে ব্যাসার্ধ, এন হচ্ছে শক্তি স্তরের মান, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, এরকম। আর এই এইচ হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট, মানে প্লাঙ্কের ধ্রুবক। তো আমরা সবাই জানি প্লাঙ্কস কনস্ট্যান্টের মান কত? আমরা জানি প্লাঙ্কের ধ্রুবক বা এইচ এর মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। করছি না এটা? আচ্ছা, 2 পাই তো 2 পাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখান থেকে একটা অঙ্ক আসতে পারে। অঙ্কটা হচ্ছে কিভাবে আসে একটু খেয়াল করো। ম্যাথ 2 অঙ্কটা এইভাবে আসতে পারে যে একটা অঙ্কের ডাকে মনে করো দেওয়া আছে যে, আমি সহজ করে লিখি যে 0.10 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন এর রৈখিক বেগ নির্ণয় করো। একটু অঙ্কের ডাকটা তুলো সবাই, কাইন্ডলি একটু তুলো। তাহলে একটা জিনিস খেয়াল করো যে কি কি দেওয়া আছে। আমার মেইন ফর্মুলা হচ্ছে এটা, এম ভি আর ইজ ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই। ঠিক আছে, তাহলে কোনটাকে কি বলে? এই এম হচ্ছে ভর, যেহেতু ইলেকট্রনের কথা লেখা আছে তাহলে ইলেকট্রনের এম আমরা কত জানি? আমরা জানি হচ্ছে 9.1 ইন্টু 10⁻³ কেজি। এম এর মান পাইছি। বলছে রৈখিক বেগ নির্ণয় করো, তাহলে রৈখিক বেগ মানে ভি বের করতে বলছি, তাই না? তাহলে এই ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াট। ঠিক আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, মানে এই যে ব্যাসার্ধটা সেটাই অবশ্যই কি এই আর এর মান, তাই তো? তাহলে এম পাইছি, আর পাইছি, ভি এর মানটা বের করব। যেহেতু দ্বিতীয় শক্তি স্তর লেখা আছে তাহলে এই এন এর মানটা অবশ্যই কত? 2। আর এইচ এর মানটা আমার চেয়ে ভালো তোমার মুখস্থ, প্লাঙ্কের ধ্রুবক। তাহলে এই 2 পায়ের মানটা তো, পায়ের মান তো জানোই কত? 3.1416। তাহলে অবশ্যই কি আমি এই ফর্মুলা থেকে আমি অবশ্যই ভি এর মানটা বের করতে পারা যাবে। এই হচ্ছে কৌণিক ভরবেগের অঙ্ক। ঠিক আছে, তাহলে আমাদের এই স্বীকার্যটুকু হয়েছে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। আচ্ছা, এখন আসি শক্তির শোষণ / বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। এখান থেকে এমসিকিউ হয়। ঠিক আছে, কেমন এমসিকিউ হতে পারে একটু মনে রাখবা যে আমরা জানি ইলেকট্রন যখন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যায়, যে মনে করো এটা হচ্ছে পরমাণুর কক্ষপথ। ঠিক আছে, আমরা জানি এটা হচ্ছে 1, এটা 2, এটা হচ্ছে 3, তৃতীয় শক্তি স্তর। আমরা জানি পরমাণুর ইলেকট্রন সমূহ যখন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যায় তখন শক্তির শোষণও হইতে পারে, শক্তির বিকিরণও হইতে পারে। মানে উচ্চ স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে কি ঘটে, আর নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে কি ঘটে সেটা এখন জানতে হবে। তো এটা মনে রাখবো কিভাবে? মনে রাখবা যে উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে যাবে
উচ্চ শক্তির স্তর থেকে যখন নিম্ন শক্তির স্তরে যাবে, তাহলে তুমি চিন্তা করো যে উচ্চ শক্তির স্তর মানে বড় লোক গরিব হতে যাচ্ছে, তাহলে সে কি করবে? অবশ্যই টাকা দান করবে, তাই না? তাহলে যখন বড় লোক গরিব হইতে চায় তখন সে কি করে? টাকা দান করে, মানে টাকা বিকিরণ করে, ছড়িয়ে দেয়, ঠিক আছে? কিন্তু যদি গরিব বড় লোক হইতে চায় তাহলে সে কি করবে? টাকা জমানো কি শুরু করে দিবে। তাহলে যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে তখন হবে শক্তির জমানো, মানে কি? শক্তির শোষণ। বুঝাইতে পারছি? বুঝতে পারছো? তাহলে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে শক্তির কি ঘটবে? বিকিরণ। আর নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে ঘটবে শক্তির শোষণ। বুঝাইতে পারছি? এই হচ্ছে শক্তির শোষণ অবলিক বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। বুঝাইতে পারছি? তাহলে যেহেতু এই জায়গায় শক্তির কথা চলে আসছে, তাহলে আমরা শক্তি সম্পর্কিত একটা অঙ্ক পাই, এখান থেকে আমরা চলে আসি। তাহলে ম্যাথ 3, এই যে শক্তির কথা চলে আসলো, তাহলে অবশ্যই শক্তি ইংলিশ হচ্ছে এনার্জি, ঠিক আছে? তাহলে এই এনার্জি ই বের করার ফর্মুলা হচ্ছে ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, ঠিক আছে? ই ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ, ঠিক আছে? আচ্ছা, এখন কোনটাকে কি বলে? ই হচ্ছে শক্তি, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আর এই যে নিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে কম্পাঙ্ক। ইজ ইকুয়াল টু এইচ নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসি যে মনে করো একটা অঙ্কের ডাকে বলা আছে 10 হার্জ, ধরে নিলাম 10 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট একটি ফোটনের শক্তি নির্ণয় করো। পারবো না? 10 হার্জ দিয়ে দিছি, মানে অবশ্যই কি কম্পাঙ্ক দিয়ে দিছি, এইচ এর মান মুখস্থ, শক্তি ই বের করতে পারবে না। শক্তির একক কি? অবশ্যই জুল। পারা যাবে? আচ্ছা, এখন আমরা ছোটবেলায় পড়তাম ফিজিক্সে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ল্যামডা, মনে পড়ে? পড়ছি তো এটা নাকি? ভি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ল্যামডা। তাহলে কোনটাকে কি বলে? খেয়াল করো, ভি হচ্ছে বেগ, এফ হচ্ছে কম্পাঙ্ক, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে ভি হচ্ছে বেগ, এফ হচ্ছে কম্পাঙ্ক, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এটাকে যদি আমি ফোটনের সাপেক্ষে চেঞ্জ করি, তাহলে এই বেগটা ফোটনের ক্ষেত্রে কী হয়ে যাবে? আলোর বেগ, মানে সি। কম্পাঙ্ক সেক্ষেত্রে আমি নিউ, এটাই লিখবো, তাহলে নিউ। আর ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে অবশ্যই কী হয়ে যাবে? ল্যামডাই থাকবে, ঠিক আছে? তাহলে আমি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা লেখা যে কথা, ফোটনের ক্ষেত্রে সি ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা লেখা কি একই কথা, তাই তো? তাহলে এই ইকুয়েশন থেকে আমি যদি নিউ এর একটা ফর্মুলা বের করি, তাহলে নিউ ইজ ইকুয়াল টু কী হবে? নিউ ইজ ইকুয়াল টু হবে সি বাই ল্যামডা। বুঝাইতে পারছি? তাহলে নিউ ইজ ইকুয়াল টু হবে সি বাই ল্যামডা। তাহলে এই যে কম্পাঙ্ক ইজ ইকুয়াল টু কী হবে? সি বাই ল্যামডা হইল। তাহলে এই নিউ এর মানটা যদি এই ইকুয়েশনে বসাই দিই তাহলে কি হয়? তাহলে ই ইজ ইকুয়াল টু হবে এইচ সি বাই ল্যামডা। বুঝাইতে পারছি? তাহলে আমরা এখান থেকে 3টা ফর্মুলা পড়ছি, 3টা ফর্মুলার অঙ্ক আমরা আশা রাখি পারবো। যে ই ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ, এটা পারবো। সি ইজ ইকুয়াল, এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা। সি ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা, এটাও পারবো, ঠিক আছে? আরেকটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, ঠিক আছে? কোনটাকে কি বলে? ই হচ্ছে শক্তি, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, সি হচ্ছে আলোর বেগ। আমরা সবাই জানি আলোর বেগের মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, দেওয়া থাকবে এত। বুঝাইতে পারছি? বুঝছি সবাই? আচ্ছা, লেখা হয়েছে, একটু তুলে নাও সবাই। তুলে নিচ্ছ সবাই? আচ্ছা, এখান থেকে
আচ্ছা, এখান থেকে আরও কিছু জিনিস মনে রাখবো। তাহলে আমরা বোর পরমাণু মডেলের স্বীকার্য তিনটা পাইছি। একটা হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব, একটা কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব, একটা শক্তির শোষণ অবলিক বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। ঠিক আছে? আচ্ছা, তিনটে আমরা ব্যাখ্যা করলাম। সো এই টাইপের অঙ্ক করতে আমার একটা জিনিস লাগবে, সেটা একটু লিখে নাও। আমি জানি সবাই পারো, তারপরে লেখা থাকলে সুবিধা। মনে রাখবা 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু হচ্ছে 10⁻³ মিটার। 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু 10⁻+3 মিটার। 1 মিলিমিটার ইজ ইকুয়াল টু 10⁻³ মিটার। ঠিক আছে? 1 মাইক্রোমিটার ইজ ইকুয়াল টু হচ্ছে 10⁻⁻6 মিটার। ঠিক আছে? 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10⁻⁹ মিটার। আর 1 অ্যামস্ট্রং মনে রাখবা 10⁻⁻10 মিটার। ঠিক আছে? এই কয়েকটা মান আমার অঙ্ক করতে লাগবে। সো এটা একটু খাতায় লিখে নিলে খুব ভালো হয়। তো আশা করি আমাদের পরমাণু মডেলে কোনো সমস্যা নাই। তাহলে আমরা নেক্সট টপিক্সে চলে যেতে পারি। আচ্ছা, এখন আসি আমাদের নেক্সট যে টপিক্স, তার নাম হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। নেক্সট যে টপিক্স তার নাম হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। আসে, তো কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট কোয়ান্টাম সংখ্যা, একটু বুঝো। আগে একটু লেখো, আমি বলি যে কোয়ান্টাম সংখ্যা কি। মনে রাখবা পরমাণুতে ইলেকট্রনের শক্তি স্তরের লেখা হয়েছে। আচ্ছা, শক্তি স্তরের আকার, আকৃতি, চৌম্বক দিকবিন্যাস, ঘূর্ণনের দিক, তাহলে কি লিখছি? পরমাণুতে ইলেকট্রনের শক্তি স্তরের কয়টা জিনিস আমি ব্যাখ্যা করতেছি, খেয়াল করো। একটা হচ্ছে আকার ব্যাখ্যা করতে পারতেছি, আকৃতি ব্যাখ্যা করতে পারতেছি, চৌম্বকের দিক বিন্যাস ব্যাখ্যা করতে পারতেছি, আরেকটা হচ্ছে ঘূর্ণনের দিক। চারটা জিনিস ব্যাখ্যা করতে পারতেছি। ঘূর্ণনের দিক ব্যাখ্যা করার জন্য যে সংখ্যা ব্যবহৃত হয় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। ঠিক আছে? তাহলে আমরা কি বলছি? পরমাণুতে ইলেকট্রনের শক্তি স্তরের সংখ্যাটা লিখে দিলাম। ঠিক আছে? একটু কষ্ট করে তুলে নাও। আচ্ছা, তাহলে দেখি কি বলছি। পরমাণুতে ইলেকট্রনের শক্তি স্তরের আমরা কয়টা জিনিস ব্যাখ্যা করতেছি? চারটা। কি কি? একটা হচ্ছে আকার, একটা হচ্ছে আকৃতি, চৌম্বকের দিক বিন্যাস, আর একটা হচ্ছে ঘূর্ণনের দিক। তাহলে এই চারটা জিনিস ব্যবহার করতে যে সংখ্যাগুলো লাগবে তাদেরকে আমরা বলতেছি কি? কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমি যদি প্রশ্ন করি, তাহলে চারটা জিনিস ব্যাখ্যা করতে আমার কয়টা সংখ্যা লাগবে? অবশ্যই কি চারটা সংখ্যা লাগবে। তাহলে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার। ঠিক আছে? তাহলে যেহেতু 4 প্রকার, তাহলে 4টা সংখ্যা লাগবে। তাহলে প্রথম যে কোয়ান্টাম সংখ্যা তাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাকে বলবো প্রধান কোয়ান্টাম সংখ্যা। 2 নম্বর যে কোয়ান্টাম সংখ্যা সেটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। 3 নম্বর যে কোয়ান্টাম সংখ্যা সেটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। 4 নম্বরটা হচ্ছে
আর স্পিন কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, এই টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট অ্যাডমিশন টেস্টের জন্য, ভালো মতো বুঝেন। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, আর একটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে একটা জিনিস মনে রাখবেন, চারটা জিনিস ব্যাখ্যা করার জন্য কয়টা কোয়ান্টাম সংখ্যা পাইছি? চারটা কোয়ান্টাম সংখ্যা পাইছি। তাহলে এই চারটা কোয়ান্টাম সংখ্যা দিয়েই তো আমি চারটা জিনিস ব্যাখ্যা করব, তাই তো? তাহলে সিরিয়াল বাই চারটা জিনিস মনে রাখবেন। তাহলে এইটুক মুছে দেই, ঠিক আছে? তাহলে একটা জিনিস মনে রাখবেন, এই আকার ব্যাখ্যা করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। আকৃতি ব্যাখ্যা করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকের দিক বিন্যাস ব্যাখ্যা করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে বলা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। আর ঘূর্ণনের দিক ব্যাখ্যা করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে বলা হয় স্পিন কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, বুঝাইতে পারছি? তাহলে চারটা জিনিস ব্যাখ্যা করার জন্য কয়টা কোয়ান্টাম সংখ্যা পাচ্ছি? চারটা। এখন এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা বা এন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, সহকারী বা অ্যাজুমুথাল বা সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যা ব্যাখ্যা করে কোনটি? আকৃতি ব্যাখ্যা করে, যাকে প্রকাশ করা হয় স্মল এল দ্বারা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা ব্যাখ্যা করা হয় চৌম্বকের দিকবিন্যাস মানে এম দ্বারা, ম্যাগনেটিকের এম। আর স্পিন কোয়ান্টাম সংখ্যা ব্যাখ্যা করা হচ্ছে এস দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে আমরা কোয়ান্টাম সংখ্যা কয়টা পাইছি? চারটা। তাহলে আমি যদি প্রশ্ন করি যে চৌম্বকের দিকবিন্যাস কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা ব্যাখ্যা করা হয়, তাহলে তোমরা অ্যান্সার দিবে অবশ্যই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। যেমন এখান থেকে একটা এমসিকিউ প্রায়ই আসে যে সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে অরবিটালের কোনটিকে নির্দেশ করা হয়, অবশ্যই অ্যান্সার কী হবে? আকৃতি। মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। তাহলে এল দ্বারা কোন অরবিটালের কোনটাকে প্রকাশ করা হয়? আকৃতি প্রকাশ করা হয়। মনে থাকবে? বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আমি একটি একটি করে, ঠিক আছে, কোয়ান্টাম সংখ্যা বুঝিয়ে দিই কীভাবে আসে। ঠিক আছে, তাহলে এইটুকু তুলছো, সবাই তুলে নাও। তুলো ভাইয়েরা তাড়াতাড়ি। আচ্ছা, এখন আসি যে মনে করো এটা হচ্ছে আমার একটা কক্ষপথ ধরলাম, শক্তির স্তরগুলো চিন্তা করলাম। তাহলে এটা যেহেতু শক্তির স্তর, তাহলে প্রতিটা শক্তির স্তরের একটা ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার মান বের করতেছি। ঠিক আছে, তাহলে যেহেতু কোয়ান্টাম সংখ্যার মান বের করতেছি, তাহলে এটা হচ্ছে n=1, এটা হচ্ছে n=2, এটা হচ্ছে n=3। তাহলে তৃতীয় শক্তি স্তরের আমরা কোয়ান্টাম সংখ্যা বের করতেছি। ঠিক আছে, আমি তোমাকে তৃতীয় শক্তি স্তরেরটা বের করে দিলাম, তুমি আমাকে একইভাবে প্রথম শক্তি স্তর এটা বের করে দিবা, দ্বিতীয় শক্তি স্তর এটা বের করে দিবা, এবং চতুর্থ শক্তি স্তর এটা বের করে দিবা। ঠিক আছে, আমি 3 নাম্বারটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে যেহেতু 3 নাম্বার বুঝিয়ে দিচ্ছি, তাহলে এটা কি n=1, এটা n=2, এটা n=3, এটা n=4। চতুর্থ শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, আর এটা হচ্ছে প্রথম শক্তি স্তর। ঠিক আছে, আচ্ছা, তো মনে রাখবেন যে আমরা প্রতিটা শক্তি স্তরের একটা ইলেকট্রনের জন্য হিসাব করতেছি, তাই না? তাহলে একটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করব। তাহলে 4টা কোয়ান্টাম সংখ্যার মান কি কি? একটা হচ্ছে n মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে l, একটা হচ্ছে l মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে m ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে s স্পিন কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, লেখা হয়েছে? আচ্ছা, এখন চিন্তা করে যে এটা কত নাম্বার শক্তি স্তর? তৃতীয় শক্তি স্তর। তাহলে যেহেতু তৃতীয় শক্তি স্তর, তাহলে n এর মান অবশ্যই কত হবে? 3। n এর মান কত হবে? অবশ্যই কি 3। আচ্ছা, যেহেতু 3, তাহলে এই একটা লাইনই মনে রাখবেন, তাহলে এমসিকিউ এর সব কোশ্চেন পারবেন। ঠিক আছে, কি কথাটা? n এর মান যা হবে l এর মান তার চেয়ে 1 কম হবে।
কি বলছি, এন এর মান যা হবে এল এর মান তার চেয়ে 1 কম হবে। তাহলে এন এর মান যদি 3 হয় তাহলে এল এর মান কত হবে? অবশ্যই কত হবে? 0 1, 1 কম মানে 2, তাহলে 0 1 2। বুঝাইতে পারছি? কি বলছি, এন এর মান যা এল এর মান তার চেয়ে 1 কম হবে। ঠিক আছে, তাহলে এন এর মান যেহেতু 3, তাহলে এল এর মান কত হবে? 0 1 2, তাই হবে না? 1 কম হবে। আচ্ছা, এল এর মান যা পাইছি এম এর মান সেটাকে প্লাস মাইনাস আকারে লিখব। ঠিক আছে, কি বলছি, এল এর মান যা পাইছি এম এর মান সেটাকেই প্লাস মাইনাস আকারে লিখব, ছোট থেকে বড় আকারে। ঠিক আছে, তাহলে সবচেয়ে ছোট কত? -2 -1 0 1 2। বুঝাইতে পারছি? বুঝছি? এবং এই যে এস এর মান, এই এস এর মানটা হচ্ছে প্লাস মাইনাস হাফ। কেন হাফ একটু পরে বুঝাচ্ছি, দাঁড়াও। আপাতত জাস্ট মনে রাখো যে এস এর মানটা হচ্ছে প্লাস মাইনাস হাফ। বুঝা গেছে? তাহলে আমি আবার রিপিট করি, আমি কি বলছি, আমি বলছি এন এর মান যা হবে এল এর মান তার চেয়ে 1 কম হবে। এল এর মানে যা হবে এম এর মান হবে তার প্লাস মাইনাস ছোট থেকে বড় আকারে। ঠিক আছে, যদি প্লাস মাইনাস ছোট থেকে বড় আকারে লিখি তাহলে এস এর মান এস এর মান হবে প্লাস মাইনাস হাফ। বুঝাইতে পারছি? আচ্ছা, ক্লিয়ার তো? ঠিক একইভাবে তাহলে এই 3টা তোমরা করে ফেলো। আচ্ছা, একটু পরেই করো। আরেকটা জিনিস বুঝিয়ে দিই, যে এখন কাউন্ট করবা এই জায়গায় এম কয়টা আছে, কাউন্ট করবা এম কয়টা আছে। এখন কাউন্ট করি, তাহলে এম কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে অবশ্যই অরবিটাল এম যতগুলা থাকবে, এম যতগুলা থাকবে ততগুলাই হবে হচ্ছে আমার অরবিটাল সংখ্যা। তাহলে অরবিটাল হবে 5টা। ঠিক আছে, তাহলে এম যতগুলা হবে অরবিটাল হবে ততগুলা 5টা। ঠিক আছে, এখন মনে রাখবা একটা অরবিটালে, মনে করো এটা একটা অরবিটাল, এই একটা অরবিটালে হাইয়েস্ট 2টা ইলেকট্রন থাকতে পারে। একটা হচ্ছে একমুখী স্পিন, একটা হচ্ছে বিপরীতমুখী স্পিন। তাহলে একটা অরবিটালে হাইয়েস্ট কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে অরবিটাল থেকে যদি আমি ইলেকট্রন সংখ্যা বের করতে বলি, তাহলে তোমরা কি করবা? অবশ্যই কি 2 দ্বারা গুণ দিবা, তাহলে হবে 10টা। বুঝাইতে পারছি? তাহলে তৃতীয় শক্তি স্তরের 4টা কোয়ান্টাম সংখ্যার মান, অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বের করতে পারবো না সবাই? পারবো তো? তাহলে এন এর মান, আমি একটু আবার বলি, এন এর মান যা হবে এল এর মান তার চেয়ে 1 কম হবে। এল তুমি যা যা পাবা এমটাকে শুধু প্লাস মাইনাস আকারে সেটাকে ছোট থেকে বড় লিখবা। ঠিক আছে, এস হবে সবসময় প্লাস মাইনাস হাফ। অরবিটাল হবে কয়টা? 5টা। এবং প্রতিটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে ইলেকট্রন সংখ্যা বের করতেছি 2 দ্বারা গুণ দিয়ে, তাহলে হবে 10টা। বুঝাইতে পারছি? বুঝছি? আচ্ছা, যদি বুঝে থাকি তাহলে ঠিক একইভাবে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর আর চতুর্থ শক্তি স্তরেরটা বের করো তো। করো সবাই, করি সবাই। তাহলে যেহেতু এন এর মান 1, তাহলে এন হচ্ছে 1, তাহলে এল এর মান কত হবে? 1 কম হবে, মানে কি 0। এম এর মান কত হবে? এটাই প্লাস মাইনাস, 0 তো প্লাস মাইনাস হয় না, তাহলে 0ই। এস হবে সবসময় প্লাস মাইনাস হাফ। তাহলে অরবিটাল কয়টা হবে? অরবিটাল হবে কয়টা? 1টা। কেউ আবার আবেগের বসে 0টা লিখে দিও না, 0 তো একটা অরবিটাল নাকি, তাই না? আমি কি বলছিলাম, এম যে কয়টা হবে সেটা হচ্ছে অরবিটাল সংখ্যা। তাহলে এম তো 0 একটা নাম্বার নাকি, তাহলে অরবিটাল হবে 1টা। তাহলে ইলেকট্রন কয়টা হবে? হবে 2টা। ক্লিয়ার? ঠিক একইভাবে n = 2 তে যাই। তাহলে যেহেতু n = 2, তাহলে এল এর মান কত হবে? 0 1। এম এর মান কত হবে? -1 0 1। এস কত হবে? প্লাস মাইনাস হাফ। অরবিটাল কয়টা হবে? অরবিটাল হবে কয়টা? 3টা। আর ইলেকট্রন কয়টা হবে? 6টা। ঠিক আছে,
তাহলে এটাই আসি, যেহেতু n এর মান 4, তাহলে n এর মান 4, l এর মান কত 0 1 2 3, m এর মান কত হবে -3 -2 -1 0 1 2 3, s কত হবে ±½ অরবিটাল কয়টা হবে 7টা, ইলেকট্রন কয়টা হবে 2 দ্বারা গুণ দিবা তাহলে হবে 14টা। কে বুঝেন নাই বলেন? বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছেন? না বুঝলে আবার বলেন, আবার বুঝাই। হয়েছে? আচ্ছা, এখন একটা জিনিস বুঝেন, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার নাকি? আচ্ছা, তো আমরা অরবিটাল পাই, ঠিক আছে, মনে রাখবেন, কই লিখি। আচ্ছা, তো অরবিটাল পাই আমরা হচ্ছে 4টা। একটা হচ্ছে এস অরবিটাল, এস শব্দটা আসছে শার্প ওয়ার্ড থেকে, শার্প, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা পাই হচ্ছে পি অরবিটাল, পি পাবো হচ্ছে প্রিন্সিপাল থেকে, ডি হচ্ছে পাই ডিফিউজড থেকে, এফ হচ্ছে আমরা পাবো ফান্ডামেন্টাল থেকে। ঠিক আছে। আচ্ছা, এই 4টা ওয়ার্ড মনে রাখবেন। আমরা অরবিটাল পাচ্ছি হচ্ছে এসপিডিএফ, কোনটা নামের উৎস কি সেটাও পাচ্ছি, ঠিক আছে। এখন একটা জিনিস একটু মনে রাখবেন সবাই, যে এস আমরা কখন বসাবো, যখন এল এর মান হবে 0, তখনই একমাত্র এস এর মান বসাইতে পারবো। যদি এল এর মান 0 হয় তাহলে আমরা সে জায়গায় কোন অরবিটাল বসাবো, এস অরবিটাল বসাবো। যদি এল এর মান 1 হয় তাহলে আমরা বসাবো পি অরবিটাল, যদি 2 হয় তাহলে বসাবো ডি অরবিটাল, যদি 3 হয় তাহলে আমরা বসাবো এফ অরবিটাল। বুঝাইতে পারছি? তাহলে আমরা সিরিয়াল বাই চিন্তা করি, যেহেতু 0, তাহলে 0-র জন্য কোন অরবিটাল আসবে, এস, তাই না? তাহলে এই যে এস লিখলাম। শক্তি স্তর কত 3, তাহলে 3s। বুঝাইতে পারছি? বুঝছি? আচ্ছা, 1-এর জন্য কোন অরবিটাল আসে, পি, তাহলে অবশ্যই হবে 3p। 2-এর জন্য কোন অরবিটাল সম্ভব, 3d। বুঝাইতে পারছি? আমি আবার বলি যে এই এস এর জন্য বসাই এল এর মান 0, তখন এস অরবিটাল আসবে। যখন এল এর মান 1 তখন আসবে পি অরবিটাল, যখন এল এর মান 2 তখন আসবে ডি অরবিটাল, যখন এল এর মান 3 তখন আসবে এফ অরবিটাল। ঠিক আছে। আচ্ছা, তাহলে 3s 3p 3d এই 3টা সম্ভব। কিন্তু আমি যদি প্রশ্ন করি 3f সম্ভব নাকি অসম্ভব, সম্ভব নাকি অসম্ভব? তাহলে 3f তো সম্ভব হয় নাই, কারণ আমার এল এর মান তো 3 নাই। 3 থাকলে তো আমার এফ আসতো, তাই তো? আচ্ছা, তাহলে আমার 3f অসম্ভব। বুঝাইতে পারছি? বুঝছি তো? আচ্ছা, ঠিক একইভাবে তাহলে এটার জন্য পাই 4 অরবিটাল, তাহলে 0-র জন্য 4s, 1-এর জন্য 4p, 2-এর জন্য 4d, 3-এর জন্য 4f, তাহলে 4f সম্ভব। এটাতে আসি, যেহেতু 0 তাহলে দ্বিতীয় শক্তি স্তর, তাহলে 2s, 1-এর জন্য কি 2p, তাহলে 2d সম্ভব নাকি অসম্ভব? যদি প্রশ্ন করে 2d অসম্ভব কেন, ব্যাখ্যা করো। পারবা না? লিখতে পারবো তো? কারণ ডি অরবিটাল হতে হলে আমার এল এর মান কত পর্যন্ত সম্ভব, 0 1 2 পর্যন্ত সম্ভব, কিন্তু এই জায়গায় তো 0 1 পর্যন্ত, 2 তো নাই, এর জন্য 2d অসম্ভব। বুঝাইতে পারছি? বুঝছি? তাহলে এটাতে কি সম্ভব, শুধুমাত্র 1s। এটাই হচ্ছে আমার ইলেকট্রন বিন্যাসের কাঠামো, যে সবার আগে ইলেকট্রন যাবে কিসে, 1s এ, তারপরে যাবে কি 2s এ, 2p তে, 3s 3p 3d, এরকম করে। বুঝাইতে পারছি? বুঝছি? বুঝাইতে পারছি? আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন, যে কেন এস এর মান সবসময় হাফ হয়? এস এর মান কেন হাফ হচ্ছে বা প্লাস মাইনাস হাফ হচ্ছে? কারণ প্লাস মাইনাসের বিষয়টা একটু বুঝো, যে ইলেকট্রন
আমার এই বরাবরও ঘুরতে পারে, আবার এই বরাবরও ঘুরতে পারে। যদি এই বরাবর ঘুরে মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ধরলাম আমি প্লাস, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধরলে তাহলে অটোমেটিক্যালি কী হয়ে যাবে? মাইনাস। তাহলে যেহেতু ঘূর্ণনের দিক কয়টা হচ্ছে? দুইটা, একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে আর একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ধরলাম প্লাস, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ধরলাম মাইনাস। এর জন্য প্লাস মাইনাস দুইটাই হয়। ঠিক আছে, এখন মনে হতে পারে যে ভাইয়া ঠিক আছে তাহলে প্লাস মাইনাস বুঝলাম, কেন হাফ হলো? ঠিক আছে, এখন দেখো খেয়াল করো, আমি এই টপিক্সটা বোঝানোর সময় আমি বলছিলাম যে এটা হচ্ছে একটা অরবিটাল। একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ? একটা অরবিটালে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 2টা। ঠিক আছে, কিন্তু আমরা এই যে কোয়ান্টাম সংখ্যা বের করতেছি সেটা কয়টা ইলেকট্রনের জন্য বের করতেছি? একটা ইলেকট্রনের জন্য বের করতেছি না। তাহলে আমরা ছোটোবেলার ঐকিক নিয়মে যাই, যে আমরা কি পড়লাম যে একটা অরবিটালে ইলেকট্রন থাকে কয়টা? 2টা, তাই না? একটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা। তাহলে এটা যদি এখন ঘুরে বলি তাহলে 2টা ইলেকট্রন থাকতে পারবে কয়টা অরবিটালে? অবশ্যই কি একটি অরবিটালে। তাহলে একটা ইলেকট্রন থাকবে কয়টা অরবিটালে? অবশ্যই কি হাফটি অরবিটালে। ঠিক আছে, এই যে হাফ, এর জন্য এই জায়গায় হাফ। বুঝাইতে পারছি? বুঝতে পারছো সবাই? এটাই হচ্ছে তোমার বইয়ে কোয়ান্টাম সংখ্যার একটা চার্ট দেওয়া আছে। এই চার্ট থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসে। এই চার্ট থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসে। এই চার্টটা খুব ভালো মতো করতে হবে। ঠিক আছে, বুঝাইতে পারছি? এই চার্ট খুব ভালো মতো বুঝবো আমরা। ঠিক আছে, তাহলে দেখলেই বুঝবা যে এস ওয়ার্ডটা আসছে শার্প ওয়ার্ড থেকে, পি আসছে প্রিন্সিপাল থেকে, ডি আসছে ডিফিউজ থেকে, আর এফ আসছে ফান্ডামেন্টাল থেকে। ঠিক আছে, বুঝাইতে পারছি? আচ্ছা, এই চার্টটা পড়বেন এবং প্রথম শক্তি স্তর, যখন প্রথম শক্তি স্তর তখন ইলেকট্রন কয়টা পাচ্ছি? 2টা। প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে হাইস্ট 2টা। দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে কয়টা? 6টা। তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 10টা। আর চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারবে 14টা। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবো যে এস মানে প্রথম শক্তি স্তর, এসে ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 2টা। পিতে ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 6টা। ডিতে ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 10টা। আর এফে ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 14টা। ঠিক আছে, তাহলে এটা তো আমার ইলেকট্রন সংখ্যা। তাহলে ইলেকট্রন সংখ্যা আর অরবিটাল সংখ্যার পার্থক্য কি? তাহলে অবশ্যই এগুলোকে কি আমি 2 দ্বারা ভাগ করব। তাহলে অরবিটাল হবে 1টা, 3টা, 2 দ্বারা ভাগ করলে হয়ে যাবে 5টা, আর হচ্ছে 7টা। বুঝাইতে পারছে? তাহলে এস এর অরবিটাল শুধুমাত্র একটাই হয় এস। পি এর যেমন হইতে পারে পি এক্স, পি ওয়াই, পি জেড। ডি এর হইতে পারে এরকম 5টা, ডি এক্স, ডি ওয়াই, ডি জেড, এরকম 5টা হইতে পারবে। ঠিক আছে, এফ এর হইতে পারবে 7টা। বুঝাইতে পারছি? তাহলে এস এর কয়টা হইতে পারবে? একটাই হইতে পারবে। ঠিক আছে, পি এর কয়টা হইতে পারে? পি এক্স, পি ওয়াই, পি জেড। জেড এর এরকম ডি এক্স, ডি ওয়াই, ডি জেড এরকম হইতে পারে। বুঝাইতে পারছি? তাহলে কোয়ান্টাম সংখ্যা নিয়ে ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে? আরেকটা প্রশ্ন আপনারা পড়ে নেবেন, সেটা হচ্ছে একটু লিখে নেন যে পর্যায় সারণীর, আমি বলতেছি সমস্যা নাই, বোর্ডে সাইড হয়ে গেলেও প্রবলেম নাই। পর্যায় সারণীর 1 থেকে 30 পর্যন্ত মৌলের নাম মুখস্থ করবেন, ইলেকট্রন বিন্যাস মুখস্থ করবেন, পারমাণবিক সংখ্যা মুখস্থ করবেন। এই 3টা জিনিস। পর্যায় সারণীর 1 থেকে 30 পর্যন্ত মৌলের নাম, ইলেকট্রন বিন্যাস এবং পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, এটা পড়বেন। সাথে আরেকটা চার্ট আছে বইয়ে, চার্টে দেখবেন ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, এই চার্টটা পড়বেন। এনবি, মলিবডেনাম এগুলো আছে দেখবেন। এই কপার, ক্রোমিয়াম, এই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, এই প্রশ্নটা পড়বেন।
বুঝাইতে পারছি? বুঝছি। আচ্ছা, বেশিক্ষণ নিব না, আর আমরা এই চ্যাপ্টার আরেকদিন নিবনি, সমস্যা নেই। একটু দেখো তো বই যাদের সামনে আছে কোনো প্রশ্ন আছে কিনা, যদি প্রশ্ন থাকে করো, কমেন্ট করো, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ যাব, কোচিং আছে, কোচিং। কারো কোনো কোয়েশ্চেন আছে? ইমো বলছে জি ভাই বুঝছি। আচ্ছা, তাহলে যেহেতু বুঝছি, তাহলে আমরা পরের টপিক্সে চলে যাই, কোয়ান্টাম সংখ্যা রিলেটিভিটি। ঠিক আছে, একটু বুঝো। আচ্ছা, এই কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমাদের কিছু সূত্র আছে, মানে নীতি আছে। ঠিক আছে, নীতিগুলো কি কি? তিনটা নীতি আছে। তিনটা নীতি আছে, একটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা রিলেটেড। প্রথম নীতি হচ্ছে পলির বর্জন নীতি। পলির বর্জন নীতি। একটা হচ্ছে হুন্ডের নীতি। তিন নম্বর হচ্ছে হুন্ডের নীতি, দেখছো? তিন নম্বর হচ্ছে আফবাউ নীতি। এই তিনটে নীতি বুঝে আমরা আজকের ক্লাস শেষ করব। নেক্সট টপিকস হচ্ছে আমরা এইটারই বাকিটুকু শেষ করব, সমস্যা নাই। আচ্ছা, তো পলির বর্জন নীতিতে আসি। পলির বর্জন নীতিতে কি বলছে, যে মনে রাখবো যে একটা পরমাণুর, আমি বলছিলাম যে আমরা যে কোয়ান্টাম সংখ্যা বের করলাম সেটা কয়টা ইলেকট্রনের জন্য বের করলাম? একটা ইলেকট্রনের জন্য বের করি না, তাই তো? তাহলে যেহেতু একটা ইলেকট্রনের জন্য বের করি, তাহলে একটা ইলেকট্রনের, মানে একটা পরমাণুর এই যে ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা বের করতেছি, একটি পরমাণুর কোয়ান্টাম সংখ্যা কয়টা? চারটা না? তাহলে চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হইতে পারবে না। একটা পরমাণুর নির্দিষ্ট ইলেকট্রনের জন্য, মানে যদি দুইটা ভিন্ন ইলেকট্রন হিসাব করো, একটা পরমাণুর দুটি ভিন্ন ইলেকট্রনের জন্য, ভিন্ন ইলেকট্রন এর জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হতে পারবে না, এক হবে না। এটাই হচ্ছে পলির বর্জন নীতি। ঠিক আছে, তাহলে পলির বর্জন নীতি কী বলা আছে, যে একটা পরমাণুর দুইটা ভিন্ন ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না। যে মনে করো আমি যদি একটা ইলেকট্রন চিন্তা করি, মানে প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে বের করি, প্রথম ইলেকট্রনের জন্য তাহলে এন এর মান যদি সাপোজ 3 ধরি, তাহলে এল এর মান কত হয়ে যাবে? 0 1 2। তাহলে এম এর মান আলটিমেটলি কি হয়ে যাবে? -2 -1 0 1 2। আর এস এর মানটা হবে প্রথম ইলেকট্রনের জন্য +½ ধরলাম, প্রথম ইলেকট্রনের জন্য হচ্ছে +½ কিন্তু যদি আমি দ্বিতীয় ইলেকট্রনের জন্য বের করি, দ্বিতীয় ইলেকট্রনের জন্য যদি বের করি, তাহলে সব কিছু যদি একই থাকে, যে এন এর মান হচ্ছে 3, তাহলে এল এর মান 0 1 2, এম এর মান হচ্ছে -2 -1 0 1 2, তাহলেও এই এস কখনোই +½ হইতে পারবে না। তাহলে এসটা হয়ে যাবে তখন -½ বুঝাইতে পারছি? তাহলে একটা পরমাণুর দুইটা ভিন্ন ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হতে পারবে না। এটা কার নীতি? এটা হচ্ছে পলির এক্সপ্লোশনস ল, মানে হচ্ছে পলির বর্জন নীতি। ঠিক আছে, এটা দিছে হচ্ছে বিজ্ঞানী পলি
1926 সালে। ঠিক আছে, তাহলে পলির বর্জন নীতি বোঝা গেছে। তাহলে কি বলছি যে একটা পরমাণুর দুইটা ভিন্ন ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হতে পারে না বা এক হবে না। ঠিক আছে, এটা হচ্ছে পলির বর্জন নীতি। আচ্ছা, তারপরে যাই হুন্ডের নীতি। হুন্ডের নীতিতে কি বলা আছে? হুন্ডের নীতিতে বলা আছে এরকম যে ইলেকট্রন, আমরা যদি মনে করো যে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমরা কি পাই যে 1s2 2s2 2p3, তাই না? হ্যাঁ, ঠিক আছে। কীভাবে যদি নাইট্রোজেনেরটা করি, ও সরি অক্সিজেনের 8, সরি প্রিন্টিং মিস্টেক 4। ঠিক আছে, যদি নাইট্রোজেনেরটা করতাম তাহলে নাইট্রোজেন কত 7, তাহলে কী হবে 1s2 2s2 2p3। ঠিক আছে, তাহলে হুন্ডের নীতিতে বলা আছে যে প্রত্যেকটা অরবিটাল, যেহেতু 1s একটা অরবিটাল, তাহলে 1s এর জন্য একটা ঘর দিলাম, 2s এর জন্য আলাদা ঘর দিলাম, 2p এর সাব অরবিটাল হচ্ছে 3টা, তাহলে ইলেকট্রন থাকতে পারবে 6টা, তাহলে সাব অরবিটাল 3টা দিলাম। ঠিক আছে, এখন খেয়াল করো এই জায়গায় এসে ইলেকট্রন কয়টা আছে? 2টা, তাহলে নিয়ম হচ্ছে একমুখী স্পিন বিপরীতমুখী স্পিন। এটাতেও 2টা, তাহলে একমুখী বিপরীতমুখী। তারপরে দেখো 2p3 মানে কি? পি এর সাব অরবিটাল কয়টা? 3টা না? px py pz, তাহলে এটা হচ্ছে px এর ঘর, py এর ঘর, pz এর ঘর। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে 2px 2py 2pz, তাহলে প্রত্যেকটা ঘরে যেহেতু 3টা, তাহলে প্রথমে কি একমুখী স্পিনে প্রবেশ করবে, পরে তার প্রাপ্যতা অনুসারে সেটা কি বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। যদি এই জায়গায় 4 থাকতো তাহলে কি প্রথম ঘরে যাইতো, 5 থাকলে দ্বিতীয় ঘরে আরেকটা বিপরীতমুখী স্পিন, 6 থাকলে আরেকটা আসতো, তাই তো? এইটাই বলছে হচ্ছে বিজ্ঞানী হুন্ড। বিজ্ঞানী হুন্ডের নীতিতে বলা আছে ইলেকট্রন সর্বপ্রথমে একমুখী স্পিনে প্রবেশ করে, পরে তার প্রাপ্যতা অনুসারে, ঠিক আছে, বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। ঠিক আছে, তাহলে প্রাপ্যতা অনুসারে যদি আমি এটা করি তাহলে কি হয় খেয়াল করো, 1s এর জন্য কি আমার এক ঘর, 2s এর জন্য কি আরেক ঘর, 2pর জন্য কি হবে আরেকটা ঘর। ঠিক আছে, তাহলে যেহেতু 1s2, তাহলে কি হবে একমুখী স্পিন বিপরীতমুখী স্পিন, একমুখী স্পিন বিপরীতমুখী স্পিন। 2p এর ঘর কয়টা? 3টা, তাহলে px এ, তাহলে প্রথমে একমুখী স্পিনে দিয়ে নিলাম একমুখী স্পিন, পরে যেহেতু আরেকটা বাকি আছে সেটা কোন ঘরে যাবে? অবশ্যই প্রথম ঘরে বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। এইটাই হচ্ছে আমার হুন্ডের নীতি। কে বুঝেন নাই বলেন? আচ্ছা, হয়েছে, তাহলে হুন্ডের নীতিও ক্লিয়ার। আচ্ছা, এখন আসি আফবাউ নীতি। আচ্ছা, আফবাউ নীতিতে কি বলা আছে? আফবাউ নীতিতে বলছে যে আফবাউ নীতি হচ্ছে ইলেকট্রন সবসময় আগে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, পরে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। তাহলে ইলেকট্রন সর্বপ্রথম কোন অরবিটালে আগে প্রবেশ করবে? নিম্ন শক্তির অরবিটালে আগে প্রবেশ করবে। ঠিক আছে, জার্মান ভাষায় এই আফবাউ শব্দের অর্থ হচ্ছে বিল্ডিং আপ নীতি। জার্মান ভাষায় আফবাউ শব্দের অর্থ হচ্ছে বিল্ডিং আপ নীতি। ঠিক আছে, তো বিল্ডিং আপ নীতি জিনিসটা কি? বিল্ডিং আপ হচ্ছে তাহলে সর্বপ্রথম ইলেকট্রন কি করবে? নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, পরের প্রাপ্যতা অনুসারে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। তাহলে আমরা বুঝবো কি হবে নিম্ন শক্তির অরবিটাল কোনটা আর উচ্চ শক্তির অরবিটাল কোনটা। তো মনে রাখবা নিম্ন শক্তির অরবিটাল হচ্ছে যে n মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে n প্লাস l এর মান যার কম হবে, যার কম সেটা হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল। n প্লাস l এর মান যার কম হবে সেটা হবে নিম্ন শক্তির অরবিটাল, আর l প্লাস l এর মান যার বেশি হবে সেটা হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল। বুঝতে পারছি? তাহলে নিম্ন শক্তির অরবিটাল কোনটা? যার n প্লাস l মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কম সেটা হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল, আর যার মান বেশি সেটা হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে
কোনটায় আগে প্রবেশ করবে? আমরা সবারই একটা কমন কোশ্চেন, যে কোশ্চেনটা হচ্ছে এরকম যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি শর্টকাটে লিখলাম, ইলেকট্রনটি 3D অরবিটালে না গিয়ে অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন? ব্যাখ্যা করো। 19 থেকে বই আসতেছে, আমরা জানি এটা যায় কেন, ব্যাখ্যা করো। তাহলে এই জায়গায় কোনটা নিম্ন শক্তি কোনটা উচ্চ শক্তি সেটা আমার বুঝতে হবে, ঠিক আছে? অ্যাডমিশন টেস্টের সবচেয়ে কমন কোশ্চেন যে নিচের কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। দেখবা ঢাকা ইউনিভার্সিটির এর আগের বছরে এই টাইপের একটা কোশ্চেন আসছিল যে ইলেকট্রন আগে কোনটিতে প্রবেশ করবে। তাহলে নিম্ন শক্তির অরবিটাল আগে প্রবেশ করবে, পরে এর প্রাপ্যতা অনুসারে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। তাহলে চিন্তা করি কি কি আছে, 3D আছে আর 4s আছে। তাহলে 3Dর ক্ষেত্রে আর 4s এর ক্ষেত্রে, তাহলে 3Dর ক্ষেত্রে কি হয় খেয়াল করো, যেহেতু 3D তাহলে n এর মান কত? 3। আর d যেহেতু, তাহলে d এর মান আমরা পড়ছিলাম SPDF এ, d এর মান হচ্ছে 2। তাহলে l এর মান, তাহলে যেহেতু d তাহলে l এর মান হচ্ছে 2, তাহলে n প্লাস l এর মান কত হবে? 5, ঠিক আছে? 4s এর ক্ষেত্রে হিসাব করি, 4s তাহলে n এর মান হচ্ছে 4 আর l এর মান হচ্ছে যেহেতু s অরবিটাল তাহলে 0, ঠিক আছে? আচ্ছা, তাহলে n প্লাস l এর মান হবে 4 প্লাস 0 ইজ ইকুয়াল টু 4, ঠিক আছে? তাহলে তোমরা সবাই জানো যে 4 বড় নাকি 5 বড়? অবশ্যই কি 4 ছোট, ঠিক আছে, মানে 5 বড়। তাহলে যেহেতু 5 বড় মানে 4 ছোট, তাহলে ছোটটার মধ্যে কি আগে ইলেকট্রন যাবে? তাহলে এটাই হচ্ছে আমার নিম্ন শক্তির অরবিটাল। যেহেতু নিম্ন শক্তির অরবিটাল তাহলে অবশ্যই কি 4s এ কি আগে ইলেকট্রন যাবে, তাই তো? তারপরে যাবে হচ্ছে 3Dতে। তাহলে আমরা যদি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে কি হয়? পটাশিয়াম 19, তাহলে যদি করি তাহলে কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে 3Dতে না গিয়ে যাবে হচ্ছে 4s এ 1। বুঝাইতে পারছি? বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের আজকের টপিকস, এই পর্যন্ত আমাদের পড়া। নেক্সট দিন আমরা কি কি পড়বো আমরা একটু বলি। আমরা হচ্ছে হাইড্রোজেন বর্ণালী সম্পর্কিত কিছু পড়বো, ক্যালাস কিছু পড়বো, ক্যালাস। তারপরে হচ্ছে শনাক্তকরণ করব, দ্রাব্যতার গুণফল পড়ব, আর আরও একটা টপিকস পড়ব যে ক্রোমাটোগ্রাফি বা দ্রাবক নিষ্কাশন। এই দুইটা টপিকস আছে যেগুলো অ্যাডমিশন টেস্টের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো এগুলো সাধারণত হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে আসে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমি আপনাদের পড়ে দিব, এটা ইঞ্জিনিয়ারিং বলেন ভার্সিটি বলেন, আমি এমনভাবেই পড়াচ্ছি যেন হচ্ছে এইচএসসি, ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং 4টাই কভার হয়ে যায়, ঠিক আছে? তো আপনারা কি করবেন, এই লেকচার এই পর্যন্তই। আমি আজকে রাতেই হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসের শিডিউল দিয়ে দিব, তো ওই শিডিউল ওয়াইজই ক্লাস চলবে। আর নর্মালি বৃহস্পতিবার হচ্ছে আমার ক্লাস থাকবে আপনাদের সাথে, এক্সট্রা আমি লেকচার ওয়াইজ শেষ করে দিব, সমস্যা নেই, ঠিক আছে? ওই বেশি ক্লাস নিলে আমার কোনো প্রবলেম নেই। যেমন আজকে গুণগত রসায়ন শেষ করার কথা ছিল, আমি করি নাই, ঠিক আছে? আমরা হচ্ছে নেক্সট আরও ক্লাসে শেষ করে দেবো, সমস্যা নেই। তো আপনারা কী করবেন, বাসায় এই চ্যাপ্টারের, ঠিক আছে, এই কোয়ান্টাম সংখ্যা পর্যন্ত যা যা আছে সব করবেন, ঠিক আছে? এটা বোর্ড কোশ্চেন সলভ করবেন, টেস্ট পেপার সলভ করবেন, আর প্রিভিয়াস ভার্সিটির কোশ্চেন ব্যাংকও হচ্ছে পিডিএফ আমি দিয়ে দিছি, ওই পিডিএফ দেখে আপনারা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করবেন, ঠিক আছে? আচ্ছা, তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ সবাই। নেক্সট ক্লাসে আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে, ঠিক আছে? ভালো থাকেন।